নিয়ে আর করবো না, ডাইরেক্ট কাজ করো। তো দেখো আমি তোমাকে বলি যে এইটা হলো একটা হার্ডের ছবি, বুঝছো, হার্ডের ছবি। এখন হার্ডের কাজ কি সেটা আমাকে একটু বলতে পারো, যে হার্ডের আসলে কাজ কি? হার্ডের কাজ কি বলো? হার্ডের কাজ কি আমরা ভালো? যে না না, হার্ডের কাজ কি আপনি বলেন। ভালোবাসা? এই হার্ডের কাজ কি ভালোবাসা? হার্ডের কাজ নো। কি ভালোবাসা? না। এটা হার্ডের কাজ? হ্যাঁ, এই হার্ড দিয়ে তোমরা বলো না যে আমার না। হৃদয়, এটাই তো তোমাদের হৃদয়, তাই না? এখন এই হৃদয়ের কাজ কি, বুঝছো? এই বেচারা, এ এর এর এসব কোনো ক্ষমতা নাই, বুঝছো? এর একটা মাত্র ক্ষমতা, সেটা হলো রক্তকে পাম্প করা। তাহলে হৃৎপিণ্ডের কাজ কি বলতো? রক্তকে রক্তকে পাম্প করা, বুঝছো? হুম। রক্তকে পাম্প করা মানে কি? রক্তকে চাপ দিবে, দিয়ে দেহে পাঠাবে। একটা মূল কাহিনী হচ্ছে ও রক্ত প্রবাহ ঠিক রাখবে। মূল কথা হলো সারা দেহ থেকে, দেখো পুরো দেহ থেকে রক্ত তোমার হৃৎপিণ্ডে আসবে। এখন হৃৎপিণ্ড ওই রক্তকে পাঠাবে হলো ফুসফুস, এন্ড ফুসফুস ওই রক্তকে রিফাইন করে অক্সিজেন বাহিত রক্তে পরিণত করবে, এন্ড অক্সিজেন বাহিত রক্ত আবার হৃৎপিণ্ডে আসবে, এবং হৃৎপিণ্ড থেকে আবার পুরো দেহে চলে যাবে। এইটা হলো হৃৎপিণ্ডের মূলত কাজ। হৃৎপিণ্ডের কাজ হলো ও রক্ত ওকে আসবে, ও পাঠাই দেবে, আবার রক্ত আসবে, ও সেটাকে আবার দেহে পাঠায়। তার মানে আমি তোমাকে বলি যে হৃৎপিণ্ড মূলত কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত হৃৎপিণ্ডের অলিন্দে আসে। হৃৎপিণ্ডের কোথায় আসে বলতো? অলিন্দে আসে। এখন আমি তোমাকে যদি বলি যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে মানুষের হৃৎপিণ্ড বা স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ড আছে সেটা হলো মূলত 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানে ওই হৃৎপিণ্ডের 4টা ঘর থাকে, লাইক এইটা, এইটা, এইটা এন্ড এইটা। তো প্রথম যে ঘরটা থাকে সেটাকে আমরা বলতে পারি অলিন্দ। প্রথম ঘরটাকে কি বলতে পারি বলতো? অলিন্দ। অলিন্দ, বুঝছো? অলিন্দ, অলিন্দ। আচ্ছা, এবং নিচের ঘরটাকে আমরা বলতে পারি নিলয়। কি বলতে পারি? নিলয়। হ্যাঁ, নিলয় কারোর নাম নাকি? হ্যাঁ। জানি না আমি। আচ্ছা, তারপরেরটা, তাহলে এটা কি? এটা হচ্ছে অলিন্দ। তো, আর নিচের এটা হলো নিলয়। দুইটাই তো। দেখো, এই যে এইটা, এইটা হলো আমাদের ডান পাশ, ডান, আর এইটা হলো বাম, জানতো। আর এটা হলো বাম। তাহলে এই যে এই পাশটা হলো আমাদের ডান অলিন্দ, ডান নিলয়, আর এটা হলো বাম অলিন্দ, বাম নিলয়। আমার কথা বোঝা গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ, আশা করি সেটা বুঝতে পেরেছো। সেটা হলো ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। বোঝা গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমার ভালো করে একটা জিনিস মাথায় রাখবা। যেই নালীটা, যেই রক্তনালীটা তোমার দেহ থেকে হৃৎপিণ্ডে আসে তাকে বলি আমরা শিরা। কি বলি? হীরা। যেই নালীটা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে তাকে আমরা কি বলি? হীরা। শিরা। আর যেই নালীটা হৃৎপিণ্ড থেকে বের হয় তাকে বলি ধমনী। যেই নালীটা হৃৎপিণ্ড থেকে বের হয় তাকে কি বলি? ধমনী। ধমনী। তার মানে এক নম্বর হলো শিরা কোনটা? শিরা হলো যেটা হলো দেহ থেকে দেহ থেকে, বুঝছো, দেহ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে। হ্যাঁ, এটা আমি লিখে নিচ্ছি। দেখো, তাহলে শিরা কোনটা? যেটা দেহ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটাকে আমরা বলতে পারি শিরা, বুঝছো? শিরা। জি ভাইয়া। এবং দেহ থেকে হৃৎপিণ্ডে যেটা প্রবেশ করে সেটা হলো শিরা। আর 2 নম্বর হচ্ছে ধমনী। ধমনী কোনটা বলতো? হৃৎপিণ্ড থেকে যেটা দেহে বের হয়ে যায়, হৃৎপিণ্ড থেকে যেটা কি হয়, বের হয়। হৃৎপিণ্ড থেকে যেই নালী বের হয় সেটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ধমনী। ধমনী। তো শিরার ধমনীর ব্যাপারটাকে একটু একটু বুঝছো বলতো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন কথা হলো আমরা শিরা এবং ধমনী নিয়ে যে কথাগুলা বললাম, সেই কথাগুলা সাথে আর কিছু কথা আমি যুক্ত করতে চাই, অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের শিরা সব সময়, বেশিরভাগ সময় কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত
পরিবহন করে। কি বাহিত রক্ত বলতো? কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত। তাহলে আমরা কি বুঝলাম বলতো? আমাদের যে শিরা আছে ওই শিরাটা সর্বদা কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত পরিবহন করে। তার মানে আমাদের দেহ থেকে, ভালো করে বোঝো, আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত মহাশিরার মাধ্যমে আমাদের কিন্তু হৃৎপিণ্ডে আসে। বুঝছো? আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত কিসের মাধ্যমে আমাদের ফুসফুসে ওই হৃৎপিণ্ডে আসে বলো তো? শিরার মাধ্যমে, তাই না? বুঝিনি ভাইয়া, কি বললেন আর একবার বলেন। আমি বলছি কি যে আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত আমাদের হৃৎপিণ্ডে আসে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে না ধমনির মাধ্যমে, সেটা বলো। উম, শিরার মাধ্যমে। শিরার মাধ্যমে, বিকজ দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত কিন্তু আমাদের শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে আসে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও তো। আন্টি ফোন দিচ্ছে, তোমার আন্টি, বুঝছো? ওকে। আন্টি কল দিচ্ছে, আমি শুনে নি। আন্টি, হ্যাঁ আন্টি, আমি তো অহনারে পড়াচ্ছি। আচ্ছা আন্টি, আমি আমি ক্লাস শেষ করে আমি আপনাকে। তো তো হ্যাঁ। তো এবার দেখো, তাহলে আমরা কি বললাম? যে আমাদের কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত আমাদের দেহ থেকে কিসের মাধ্যমে আসে বলো তো? শিরার মাধ্যমে। শিরার মাধ্যমে ওইটা হৃৎপিণ্ডে আসলো। এবার দেখো, শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসার পর হৃৎপিণ্ড ওইটাকে চাপ দিবে। হৃৎপিণ্ড ওইটাকে চাপ দিয়ে ওইটাকে ফুসফুসে পাঠাবে। ফুসফুস ওই জায়গা থেকে অক্সিজেন বাহিত রক্ত তোমার আবার আরেকটা ধমনির মাধ্যমে আবার হৃৎপিণ্ডে পাঠাবে। এবার ওই জায়গা থেকে ফুসফুস থেকে আসা যে অক্সিজেন বাহিত রক্তটা তোমার হৃৎপিণ্ডে জমা হলো, হৃৎপিণ্ড ওইটাকে আবার চাপ দিবে, দিয়ে ওইটাকে পুরো দেহে পাঠাবে। এইভাবে আমাদের দেহে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের চলাচল হয়। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হয়। এতটুকু কি বুঝছো? শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হয়। আর আর আমাদের যে হৃৎপিণ্ড, বুঝছো, আমাদের যে হৃৎপিণ্ড থেকে যেটা বের হচ্ছে সেটা হলো ধমনী। তো ধমনীর মাধ্যমে অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হয়। ধমনীর মাধ্যমে কি বাহিত রক্ত প্রবাহিত হয় বলতো? ধমনীর মাধ্যমে কি বাহিত রক্ত প্রবাহিত হয়? কিভাবে রক্ত প্রবাহিত হয়? বোঝো নাই? না ভাই, আরেকবার বলেন। পুরো গুলাই ফেলেছো? পুরোটা না, শেষের টুক। আমাদের যে হৃৎপিণ্ড আছে, বুঝছো, সেই হৃৎপিণ্ড, আচ্ছা আমি তোমাকে আবার প্রথমটা বোঝাবো এটা। বুঝলেন ভাই? তো দেখো, আমাদের দেহের যে আমাদের মানে সেটা আমি আবার তোমাকে প্রথমটা বোঝাই। 1 নম্বর দেখো, অক্সিজেন বাহিত যে রক্ত আছে, অক্সিজেন বাহিত যে রক্ত আছে, এই রক্তটা
আমাদের ধমনীর মাধ্যমে প্রবাহিত হয়, বুঝছো? অক্সিজেন বাহিত রক্ত কিসের মাধ্যমে প্রবাহিত হয়? ধমনীর মাধ্যমে। ধমনী। আর আমাদের যে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত আছে, এই কার্বন ডাই অক্সাইড বাহিত যে রক্ত আছে এইটা প্রবাহিত হয় কিসের মাধ্যমে বলতো? শিরা। এটা প্রবাহিত হয় শিরার মাধ্যমে। তো আমি এইটাই বলেছি তোমাকে, বুঝছো? আর ধমনী কাকে বলে বলতো? ধমনী কাকে বলে? ধমনী হচ্ছে যেইটা ধমনী হচ্ছে যেইটা তোমার হৃৎপিণ্ড থেকে বের হবে, যেটা হলো হৃৎপিণ্ড থেকে বের হবে, হৃৎপিণ্ড থেকে যেটা বের হবে সেটাই হচ্ছে ধমনী। আর শিরা কোনটা? যেটা হৃৎপিণ্ডে প্রবেশ করবে, বুঝছো? হ্যাঁ, হৃৎপিণ্ডে প্রবেশ প্রবেশ করবে। করবে। আমার কথা আশা করি বুঝতে পেরেছো এবার, তাই না? যে হৃৎপিণ্ডে হ্যাঁ প্রবেশ হ্যাঁ। করবে। আচ্ছা, এবার দেখো, এবার আমি তোমাকে বলি যে কথা আছে কিছু, সেটা হচ্ছে আমাদের যেই আমি ফার্স্টে যেটা আঁকছিলাম, দেখো আমরা যেটা আঁকছিলাম এটা হলো অলিন্দ নিলয়, অলিন্দ নিলয়, এটা হচ্ছে ডান অলিন্দ, বামলিঙ্গ। এটা হচ্ছে ডান নিলয়, আর এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা বাম হচ্ছে নিলয়। বাম নিলয়। তো এই যে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, এখন এই জিনিসগুলার কাজ কি বলো? দেখো, এখন তোমার দেহে রক্ত কোথা থেকে আসবে বলো তো? ফার্স্টে রক্ত আসবে দেহ থেকে। দেখো, দেহ থেকে রক্ত, এটা কি বলতো? দেহ থেকে আসছে, তার মানে এটা অবশ্যই শিরা, তাই না? হ্যাঁ ভাই। শিরা। শিরার মাধ্যমে কি বাহিত রক্ত বলতো? কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত। শিরা থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত আসবে। কোথায় আসবে বলতো? ফার্স্টে ডান অলিন্দে আসবে, এবং ডান অলিন্দে ডায়াস্টল এবং সিস্টল হবে। কি হবে? ডায়াস্টল এবং সিস্টল, তার মানে সংকোচন এবং প্রসারণ। তার মানে তোমার এখানে দেখো, এই জায়গাটাই এই জায়গাটায় তুমি রক্ত আসবে, তাহলে তোমাকে এইভাবে ফেপে যেতে হবে না, এইভাবে ফাঁকা হয়ে যেতে হবে না, না রক্ত কিভাবে আসবে? তো তোমাকে ফাঁকা হয়ে যেতে হবে। তো তোমার হৃৎপিণ্ডের ডান অলিন্দে তোমার কি হবে বলতো? তোমার ডান অলিন্দে ডায়াস্টল হবে। ডায়াস্টল মানে ওরা বড় হয়ে যাবে, বুঝছো? বড় হয়ে যাবে। এন্ড ওই জায়গাটায় আস্তে আস্তে তোমার রক্ত প্রবেশ করবে, এবং এই ডান অলিন্দে একটা পাল্লা আছে। এই পাল্লার নাম হলো ট্রাইকসপিড কপাটিকা। এই পাল্লার নাম কি বলতো? ট্রাইকসপিড কসপিড কপাটিকা। এই পাল্লার নাম কি বলো? ট্রাইকসপিড কপাটিকা। আমার কথা বুঝছো? ট্রাইকসপিড কপাটিকা। হ্যাঁ। আর এই জায়গাটায় যে পাল্লা আছে বাম অলিন্দে, সেটার নাম হলো বাইকসপিড কপাটিকা। কপাটিকা। তো এখন আমার কথা হচ্ছে, দেখো, ট্রাইকসপিড কপাটিকা আর বাইকসপিড কপাটিকা। তাহলে আমাদের যে ডান অলিন্দ, ওই যে ডান অলিন্দ এবং ডান নিলয়, তো এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে, ওই কপাটিকার নাম হলো ট্রাইকসপিড কপাটিকা। আমার কথা বুঝছো? এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে যে কপাটিকা আছে সেটার নাম কি? ট্রাইকসপিড কপাটিকা। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। তো এখন রক্ত যখনই তোমার ডান অলিন্দে আসলো, রক্ত যখনই ডান অলিন্দে আসলো না, হ্যাঁ। আসার পরে কি হবে জানো? আস্তে আস্তে তোমার এই যে আমাদের ট্রাইকসপিড যে কপাটিকা, মানে বাইকসপিড যে কপাটিকা আছে, এই কপাটিকাটা খুলে যাবে। এই কপাটিকাটা খুলে যাবে। এখানে তখন একটা চাপ প্রবাহিত হবে। দেখো, এখানে এইভাবে একটা চাপ আসবে, চাপ। এই চাপটাকে আমরা বলতে পারি সিস্টল। তো এই যে সিস্টলের মাধ্যমে তোমার এই কপাটিকাটা খুলে যাবে। এন্ড এই কপাটিকাটা খুলে গেলে এই যে ডান অলিন্দের যে রক্ত, ওই রক্তগুলো আস্তে আস্তে বাম নিলয়ে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? ডাল অনিন্দের রক্তগুলা বাম নিলয়ে প্রবেশ করবে, এবং এই বাম নিলয় থেকে একটা একটা নালিকা সরাসরি ফুসফুসে চলে যাবে। কোথায় যাবে? ফুসফুসে। 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 তো এই যে বলতো, তোমার এই যে এই যে ফুসফুসে চলে গেল, এবার ভালো করে বোঝো। ফুসফুসে চলে গেল, কোন জায়গা থেকে বের হলো? তোমার হৃৎপিণ্ড থেকে বের হলো। তাহলে উৎপত্তি স্থল কোনটা? হৃৎপিণ্ড। তাহলে এই নালিকাটা কি শিরা নাকি হচ্ছে তোমার ধমনী বলতো? এইটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেল, তাহলে এটা শিরা নাকি ধমনী? ধমনী। ধমনী। তাহলে বলতো, ধমনী দিয়ে কি রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন? ধমনী থেকে বলতেছি ভাইয়া, ধমনী
অক্সিজেন। অক্সিজেন, ধমনী থেকে অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হয়। কিন্তু তুমি ভালো করে বুঝো, তোমার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত তুমি নিছিলে, কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত এখানে আসছিল, এখানে আসে, সেই কার্বন ডাই অক্সাইড বাহিত রক্তই এখানে আসে। তাহলে এই ধমনী দিয়ে কি বাহিত রক্ত যাবে বলো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বাহিত রক্তই যাবে। তার মানে এই নালীটাই হচ্ছে ব্যতিক্রম নালী। আমাদের আমাদের পুরো দেহের মধ্যে দুইটা শিরা এবং ধমনী হচ্ছে ব্যতিক্রম। একটা হলো এই ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হয়। আমাদের প্রত্যেক ধমনী দিয়ে অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হলেও শুধুমাত্র ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হয়ে ফুসফুসে যায়। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবং ফুসফুস থেকে দেখো, ফুসফুস থেকে রক্ত পরিশোধিত করে অক্সিজেন বাহিত রক্ত নিয়ে ও ফুসফুস থেকে সরাসরি আবার বাম অলিন্দ্রে প্রবেশ করবে। এখানে আবার কার্বন ডাই অক্সাইড না, অক্সিজেন বাহিত রক্ত আছে। তাহলে ফুসফুস মানে হলো যে দেহ থেকে তোমার প্রবেশ করছে হচ্ছে কোথায় বলতো? তোমার হৃৎপিণ্ডে। তাহলে হৃৎপিণ্ডে যদি কেউ প্রবেশ করে তাহলে তার নাম হয়ে যায় কি? শিরা না? হ্যাঁ। তাহলে শিরা হয়ে যায়। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছো যে এই শিরা দিয়ে আমরা অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত করছি। তার মানে এই দুইটা নালিকা আমার ব্যতিক্রম, বুঝছো? এই ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে, আর এই যে ধমনী, এই যে শিরা, এই শিরা দিয়ে কিন্তু আমার অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? কি বললেন ভাইয়া শেষেরটা? কোনটা আমাদের দিয়ে অক্সিজেন প্রবাহিত হচ্ছে? এই শিরা দিয়ে অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে না? ও হ্যাঁ। বাট শিরা দিয়ে তো আসলে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হওয়ার কথা ছিল। হুম। কিন্তু এইটা এইটা ফুসফুসীয় শিরা, এইটা ফুসফুসীয় শিরা। শুধুমাত্র এই কারণে এইটা দিয়ে আমার কি বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে বলতো? অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে। তার মানে আমার হৃৎপিণ্ড থেকে যে বের হয় সে কি? ধমনী। প্রত্যেক ধমনী অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত করলেও শুধুমাত্র ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম। ধমনী ব্যতিক্রম। সকল শিরা কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করলেও শিরা ব্যতিক্রম। লিখে নি ভাইয়া। দেখার চাইতে বেশি ইম্পর্টেন্ট বোঝা। তুমি কি বুঝতে পেরেছো? এটা। হ্যাঁ, হ্যাঁ। এই সম্পূর্ণটুকু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাকে বলো। আচ্ছা ভাই, লাস্টের টুক আবার বুঝাই দেন। কোনটা বলো তো? ফুসফুসীয়, এই যে ফুসফুসীয় ধমনীর কি ব্যতিক্রম? হ্যাঁ, ফুসফুসীয় ধমনীর ব্যতিক্রম মানে এটা কেন? দেখো, ফুসফুসে ধমনীর ব্যাপারটা দেখো তো। এটা হলো প্রত্যেকটা ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হয় না, নাকি অক্সিজেন হ্যাঁ, বাহিত রক্ত প্রবাহিত হয়? প্রতিটা ধমনী দিয়ে কি বাহিত রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন বলো? কার্বন ডাই অক্সাইড। ধমনী দিয়ে। কার্বন। ধমনী দিয়ে কি বাহিত রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন সেটা বলো? অক্সিজেন। ধমনী দিয়ে অক্সিজেন বাহিত রক্ত প্রবাহিত হয়। তাহলে আমাদের ভালো করে দেখো, এই যে ধমনীটা আছে, এই ধমনী দিয়ে আমার কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে এটা ব্যতিক্রম না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা গেছে? আমি কি পরের টপিকে যাব? হ্যাঁ ভাইয়া। আমি কি পরের টপিকে যাব? হ্যাঁ, জান ভাইয়া। এখন আমাদের কথা যেটা ছিল সেটা হচ্ছে, আশা করি তুমি বুঝছো যে আমাদের ধমনী এবং শিরার ব্যাপারটা, এবং ধমনী এবং শিরার যে দুইটা ব্যতিক্রম আছে সেটাও বুঝছো। তো আমরা
আবার একটা হৃৎপিণ্ডের একটা মডেল আঁকাই। তো দেখো, এই যে এই জায়গায় আমাদের কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত আসছে, আসার পরে এখানে একটা ট্রাইকস্পিড কপাটিকা আছে, তার মানে এই কপাটিকার তিনটা পাল্লা, তো এর নাম হলো ট্রাইকস্পিড কপাটিকা। তো এই ট্রাইকস্পিড কপাটিকা এই জায়গা থেকে এই জায়গায় তোমার যখনই খুলে যাবে তখন এটা এখানে রক্তগুলো এখানে চলে আসবে, এখান থেকে রক্ত সরাসরি চলে যাবে তোমার ফুসফুস। তো এই জায়গাটাই তো অবশ্যই কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত, তো কার্বন ডাই অক্সাইড বাহিত রক্তই চলে যাবে ফুসফুসে। তো দেখো কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত যেহেতু ফুসফুসে চলে গেল, তো কিসের মাধ্যমে যাচ্ছে? এই যে এটা তো আমাদের ধমনির মাধ্যমে যাচ্ছে, তাই না? তাহলে এই ধমনীটা আমাদের ব্যতিক্রমী ধমনী। আবার এখান থেকে তো শিরার মাধ্যমে এই যে আমাদের বাম অলিন্দে আবার রক্তগুলা মানে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত পরিশোধিত হয়ে অক্সিজেন বাহিত রক্ত যে আবার এখানে চলে আসলো, তো এইটা তো আবার শিরার মাধ্যমে আসলো। যেহেতু এটা শিরার মাধ্যমে আসলো, তাইলে আমরা কি বলতে পারতাম? বলতে পারতাম যে এই শিরাটাও ব্যতিক্রমী শিরা। তাহলে এখানে একটা কপাটিকা আছে যেটা বাইকোস্পিড কপাটিকা। তো এই কপাটিকা খুলে এই যে অক্সিজেন বাহিত রক্ত সেই রক্তগুলো আবার এখানে চলে আসবে। এই জায়গা থেকে এবার আবার যখন তোমার হৃৎপিণ্ড চাপ দিবে তখন সম্পূর্ণ রক্ত আবার সারা দেহে এই যে ছড়াই চলে গেল। আমার কথা কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ। আমার কথা যদি বোঝা যায় থাকে, এবার আসো তোমাকে বলি। আচ্ছা, তাহলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কি বুঝতে পেরেছো তুমি? হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত হয়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো আমাদের হৃৎপিণ্ড হলো দুই চক্র বিশিষ্ট হৃৎপিণ্ড, তার মানে আমাদের রক্ত দুইবার হৃৎপিণ্ডে ফেরত আসছে, তার মানে একবার চলে যাচ্ছে ফুসফুসের থেকে ঘুরে ওইটা আবার হৃৎপিণ্ডে আসছে। তার মানে আমাদের হৃৎপিণ্ডটাকে দ্বিচাক্রিক হৃৎপিণ্ড, তার মানে আমাদের হৃৎপিণ্ডটা দুইবার চক্রকারে ঘুরছে, তাই না? হ্যাঁ। এবার আমরা একটু রক্ত নিয়ে পড়বো, এতক্ষণ আমরা যে হৃৎপিণ্ড নিয়ে পড়লাম এবার আমরা একটু রক্ত নিয়ে পড়বো। দেখো, রক্ত ওকে। রক্ত হলো দুই প্রকার। আচ্ছা, হৃৎপিণ্ড ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ। দেখো হৃৎপিণ্ডের কিন্তু এছাড়া হৃৎপিণ্ডে আর টোটালি কোনো কাজ নাই, বুঝছো? যে বলো যে হৃদয়তে ভালোবাসা হ্যান ত্যান, হয় না, এসব কিছু নাই কিন্তু হৃৎপিণ্ডে এসব কোনো কাজ নাই। হয় না, হৃৎপিণ্ডের, এগুলো জাস্ট মানুষের মনের কথা। হ্যাঁ হৃৎপিণ্ডের কিন্তু এইসব কোনো কাজ নাই। তাহলে এখন আমাদের রক্ত দুই প্রকার, একটা হলো রক্তরস, রক্ত রস। রস, আর একটা হলো রক্তকণিকা। বুঝছো, রক্তরস আর রক্তকণিকা। দেখো এখন রক্তরস আর রক্তকণিকা এই জিনিসটা তোমার জানতে হবে। তো রক্তরস কাকে বলে আর রক্তকণিকা কাকে বলে বলো? রক্তরস কাকে বলে বা রক্তকণিকা কাকে বলে বলো? আচ্ছা, বলো। রক্তরস। এই রক্তরসকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে আপনার প্লাজমা। আর প্লাজমা না, প্লাজমা। রক্তরস, প্লাজমা, প্লাজমা, হ্যাঁ হ্যাঁ। প্লাজমা। আচ্ছা, তোমাকে আমি বলি, আকার। রক্তরস যেটা মানে রক্তের মধ্যে তরল যে অংশটুকু থাকবে, রক্তের মধ্যে তরল যে অংশটুকু থাকবে, এই বইয়ের ভাষা ভুলে সেটা দাও, হচ্ছে plasma। বইয়ের ভাষা মাথাতে ঝেড়ে ফেলাই দাও। রক্তের রক্তরস কি? রক্তরস হলো রক্তের মধ্যে তরল যেই উপাদানটা থাকবে সেটা হলো রক্তরস। তো রক্তরসের মধ্যে 90 ভাগই পানি, 90 ভাগই পানি। বুঝছো, রক্তরসের মধ্যে কত ভাগ পানি? 90। 90 ভাগ পানি, আর কিন্তু কিছু নাই। বুঝছো, 90 ভাগ, আর 10 ভাগে কি আছে জানো? কিছু জৈব আর অজৈব পদার্থ আছে। তো জৈব আর কিছু অজৈব পদার্থ আছে যা টোটালি কোনো ইম্পর্টেন্স নাই আমাদের পড়াশোনায়, বুঝছো? তো এখন আমাদের রক্তকণিকা, রক্তকণিকা হচ্ছে তিনটা। রক্তকণিকা কয়টা? রক্তকণিকা হচ্ছে তিনটা। তিনটা। কি কি বলতো? একটা হচ্ছে লোহিত, একটা হলো শ্বেত, আর একটা হলো অনুচক্রিকা। বুঝছো কি কি বললাম? আচ্ছা, এবার রক্তরস দেখো, রক্তরস থাকে হলো 55%। রক্তরস থাকে কত পার্সেন্ট? 55%। আর 45% 55%। থাকে হচ্ছে রক্তকণিকা। এখন রক্তকণিকা হলো তিন প্রকার। বুঝছো কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তাহলে রক্তকণিকা কয় প্রকার?
তিন প্রকার, কি কি? তিন লোহিত প্রকার। রক্তকণিকা, শ্বেত লোহিত, রক্তকণিকা আর অনুচক্রিকা। বলো তো আবার, হুম, বলো। লোহিত রক্ত, শ্বেত রক্ত, অনুচক্রিয়া। হ্যাঁ, এবার তোমাকে আমি হচ্ছে যদি রক্ত। বলি, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে এরা সবচেয়ে বেশি থাকে শিশুদের। কাদের বেশি থাকে? শিশুদের। শিশুদের। শিশুদের কত থাকে বলো তো? শিশুদের লোহিত রক্তকণিকা থাকে কতটুকু বলো? শিশুদের থাকে হলো 80 থেকে। শিশু মানে কিন্তু ওই শিশু না। শিশুদের থাকে কতটুকু? শিশুদের হচ্ছে কত থাকে বলো? 60 থেকে। শিশু শিশু মানে 60। 60। হ্যাঁ, শিশু হ্যাঁ। শিশু মানে 60, বুঝছো? তো এইভাবে মাথায় রাখবে, শিশু 60, শিশু 60, বুঝছো? 60 থেকে 70, হ্যাঁ, তাহলে হ্যাঁ। হ্যাঁ। 60 থেকে 70। জি, তো আমার কথা বুঝতে পেরেছো? তাহলে শিশু শিশু থেকে বুঝবা 60 থেকে 70। আচ্ছা, ভ্রূণ দেহে রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে। ভ্রূণ দেহে কত থাকে বলতো? 80 থেকে 90 লাখ। 80 থেকে 90 লাখ ভ্রূণ দেহে। আচ্ছা, ভ্রূণ দেহ মানে কি বলো? জানি না ভাইয়া। ভ্রূণ বোঝো না? ভ্রূণ বোঝো না? না। মানে একটা মানুষের প্রাথমিক অবস্থা, সে এখনো মানুষ হিসেবে মানে শিশু হিসেবে বড় হয় নাই, শিশু হিসেবে বেড়ে উঠে নাই, মায়ের গর্ভে আছে, বুঝছো? তো ভ্রূণ নিয়ে আরো অনেক কথাবার্তা বলা যায়, সামনে তোমাদের যদি এমন কোনো চ্যাপ্টার থাকে তাহলে বলবো। তো তাহলে বুঝছি। ভ্রূণ দেহে থাকে হলো 80 থেকে 90 লাখ। আচ্ছা, তো লোহিত রক্তকণিকা শিশুদের থেকে 60 থেকে 70 লাখ। আচ্ছা, এরপরে তোমার একটা নারীর দেহে কতটুকু থাকে জানো? নারীর দেহে কতটুকু থাকে? আহ, চার থেকে 40 থেকে 50। চার থেকে 4 থেকে 5 না। লাখ হ্যাঁ, হ্যাঁ, 5। 4 থেকে। মানে 5। কি তুমি 40 বলছিলে কেন? না ভাইয়া, মানে আমার মিস্টেক হয়েছে। আচ্ছা, তো দেখো, নারীর দেহে থাকে 4 থেকে 5 লাখ, আর পুরুষের দেহে কতটুকু থাকে জানো? 4.5 থেকে 5.5 এত লাখ। এখন বলো, পুরুষের দেহে রক্তকণিকা বেশি কেন থাকে? পুরুষের দেহে লোহিত রক্তকণিকা বেশি কেন থাকে বলতে পারো? পুরুষের দেহে একটা হরমোন আছে, পুরুষ হরমোন। এই হরমোনটার নাম হলো টেস্টোস্টেরন, বুঝছো? এই হরমোনটাকে বলে পুরুষ হরমোন, যা তোমাদের দেহে নাই। তো এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনের কারণেই লোহিত রক্তকণিকা বেশি পরিমাণে তৈরি হয়, বুঝছো? তো পুরুষদের দেহে কি থাকে? হ্যাঁ। টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরনের কারণেই তোমার পুরুষ দেহে বেশি পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি হয়, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমার কথা আশা করি কিছু কিছু বুঝতে পেরেছো। এবার আসো আমি তোমাকে বলি যে লোহিত রক্তকণিকা আসলে কি করে। লোহিত রক্তকণিকা কি করে সেটা আমি পরে বলবো, বাট তোমাদেরকে আগে বলে রাখি যে লোহিত রক্তকণিকা দেখতে কেমন। দেখতে হলো দ্বিঅবতল। দ্বিঅবতল মানে বোঝো? এই যে এইরকম, বুঝছো? এইরকম। দ্বিঅবতল মানে দুই দিকে চ্যাপ্টা, দুই পাশে চ্যাপ্টা, একে বলা হয় দ্বিঅবতল। তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন বলো তো? দ্বিঅবতল, বুঝছো? দিয়ে বোতল। দ্বিঅবতল মানে দুই দিকেই চ্যাপ্টা, বুঝছো? দ্বিঅবতল। এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কি থাকে না বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে লোহিত রক্তকণিকায় কি থাকে না বলো? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। এবং লোহিত রক্তকণিকায় একটা বিশেষ ধরনের একটা পদার্থ থাকে, যার কারণে ওইটাকে আমরা লাল দেখি, বুঝছো? লোহিত রক্তকণিকায় থাকে একটা আয়রন ঘটিত একটা পদার্থ থাকে, যার নাম হচ্ছে কি বলতো? হিমোগ্লোবিন, বুঝছো? হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকায় কি থাকে বলতো? হিমোগ্লোবিন থাকে। তো এই হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকাকে লাল দেখায়। আমার কথা বুঝতে পেরেছো? লোহিত রক্তকণিকাকে কেন লাল দেখায়? হ্যাঁ, হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত হিমোগ্লোবিন থাকার রক্তকণিকাকে কারণে লাল লোহিত দেখায়। রক্তকণিকাকে লাল দেখায়। আচ্ছা, লোহিত রক্তকণিকা বাঁচে কতদিন জানো? এরাও কি মারা যায়? অবশ্যই একটা এরা মানুষ মারা। যতদিন বেঁচে থাকবে ততদিন। নো, নো। এই তাই যদি হইতো, তাইলে তাহলে তো অনেক সমস্যা ছিল। কি সমস্যা ছিল ভাই? তাইলে তো আর রক্ত তৈরি করার প্রয়োজনই ছিল না। একটা মানুষ যতদিন আছে ততদিনই যদি রক্ত থাকতো, তাহলে তো রক্ত আর তৈরি করার প্রয়োজন ছিল না, তাই না? হ্যাঁ। বাট রক্ত তো তৈরি হচ্ছে, হ্যাঁ। তার মানে কি? রক্ত নষ্ট হচ্ছে, রক্ত মারা যাচ্ছে।
তাইলে আবার নতুন রক্ত কেন তৈরি হবে? কেন ডাক্তার আমাদের আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলবে রক্ত তৈরি করার জন্য বলো তো? তাহলে 30 হবে, 30 দিন বেঁচে থাকে। আন্দাজে বললে হয়ে যাবে? আচ্ছা, 1 মাস পর পরই তো রক্ত তৈরি হয়, কে তাহলে বলেছে কি এই কথা? বলবো? কে বলেছে এই কথা তোমার 1 মাস পর পর রক্ত তৈরি হয়? জানি না ভাইয়া, আপনি বলেন। লোহিত রক্তকণিকা বাঁচে হলো 120 দিন। কতদিন বাঁচে? হ্যাঁ, 120 দিন। 120। বুঝছো? প্রত্যেকটা লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। বুঝছো আমার কথা? আমার কথা কি বুঝতে হ্যাঁ, পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, 4 মাস আছে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা বুঝছো? শ্বেত রক্তকণিকা বাঁচে হলো 1 থেকে 15 দিন। কয়দিন বাঁচে? মানে ভাইয়া, 1 থেকে 15 দিন? মানে হলে একদিনে বাঁচতে পারে, আবার সর্বোচ্চ 15 দিন পর্যন্ত বাঁচতে পারে, মানে তাদের গড় আয়ু হলো 15 দিন। বুঝছো? মানে 15 দিনের বেশি বাঁচবে না, না এটা? না, 15 দিনের বেশি বাঁচবে না। আচ্ছা। আচ্ছা, এখন কথা হলো অনুচক্রিকা কয়দিন বাঁচে বলো? অনুচক্রিয়া, ওই দুইটা যেহেতু কম, এটা তাহলে অনেক বেশি হবে। ওইটা বাঁচে অনুচক্রিয়া 5 থেকে 10 দিন। কম। এবার আমি তোমাকে বলি যে কয়েকটা কাজ। এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় হলো দেহের ইমিউনিটি সিস্টেম কন্ট্রোল করে। তার মানে এই যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্ত কণিকা হলো আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তার মানে আমাদের দেহে বাইরে থেকে যদি কোনো জীবাণু অ্যাটাক করে তাকে মেরে ফেলে। কে মেরে ফেলে বলো তো? উম লোহিত রক্তকণিকা। না না, আমি কি বললাম? শ্বেত রক্তকণিকা। ও আচ্ছা। তুমি কি বুঝতে পারছো কিছু? হ্যাঁ ভাইয়া। তোমার কঠিন লাগলে বলো। কঠিন লাগছে অনেক? হ্যাঁ, না, একটু একটু সহজ। দেখো, লোহিত, শ্বেত, আর হচ্ছে অনুচক্রিকা। দেখো, আমাদের লোহিত রক্তকণিকার কাজ কি পরে আমরা জানবো। শ্বেত রক্তকণিকার কাজ হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করা। বুঝছো? এবং আমাদের অনুচক্রিয়ার কাজ কি জানো? যদি তোমার গা হাত পায়ে কোনো কিছু কেটে কুটে যায়, তাহলে অনুচক্রিয়ার কাজ হলো ওই ক্ষত নিরাময় করা। বুঝছো? ও হলো ক্ষত ঠিক করে। বুঝছো? তার মানে রক্ত জমাট বাঁধে। বলো তো বুঝছো কিনা? হ্যাঁ। তো এখন তোমাকে আমি বলি যে এই শ্বেত রক্তকণিকা হলো 2 প্রকার। একটা হচ্ছে দানাদার, আর একটা হলো দানাহীন, মানে দানাবিহীন। দানাদার কোনগুলা? দানাদারদের তুমি ফিল করতে পারবা, যাদের দানা দানা আছে তাদেরকে তুমি ফিল করতে পারবা। তাহলে তুমি বলতে পারো দানাদার কোনগুলা? নিউট্রোফিল। 2 নম্বর ইউসিনোফিল। 3 নম্বর হলো বেসোফিল। বুঝছো? তাহলে দানাদার কোনগুলা? নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আর দানাহীন কোনগুলা? লিম্ফোসাইট আর মোনোসাইট। কি কি লিম্ফোসাইট মনোসাইট। আর মোনোসাইট। এখন আমার কথা হচ্ছে এই যে আমাদের দেহের মধ্যে আমাদের যেই আমাদের শিরা এবং ধমনীর মধ্যে যে রক্ত চলে, এই রক্ত কি জমাট বাঁধে কখনো? তো জমাট বাঁধে। বাঁধে বলো তো? না। বাঁধে না। কেন বাঁধে না জানো? এই বেসোফিলের কারণে রক্ত জমাট বাঁধে না। রক্ত জমাট বাঁধলে তুমি তো মারা যাবা।
এই হ্যাঁ বেসোফিল তোমার রক্তকে জমাট বাঁধতে দেবে না, বুঝছো? জি ভাইয়া। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা অনেক কাজ আছে। এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট হলো তোমাদের রোগ প্রতিরোধ সিস্টেম দেখে হচ্ছে লিম্ফোসাইট, সেটা হলো লিম্ফোসাইট, বুঝছো? তোমার অ্যান্টিবডি তৈরি করে যেটা কি লিম্ফোসাইট। তো এই জিনিসগুলো এত গভীরে তোমার জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও একটু বলে রাখলাম। আর অনুচক্রিকা, অনুচক্রিয়ার কাজ হলো রক্ত জমাট বাঁধানো, এটা খুব কম, 5 থেকে 10 দিন বাঁচে, বুঝছো? এখন কথা হচ্ছে এদের মূলত কাজ তোমাকে আমি পড়াই, দেখো। দেখো আমি তোমাকে কাজটা পড়াই। দেখো আমাদের যতগুলা রক্তকণিকা আছে, যতগুলা রক্তকণিকা আছে, মনে করো একদিন, একদিন কোষ, বুঝছো? একদিন মনে করো কোষ, এই কোষ বেচারা, ওর মধ্যে অনেকগুলা ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, বুঝছো? আমার কথা বোঝো। কোষের মধ্যে অনেকগুলা কি জমা হয়ে গেছে, ময়লা আবর্জনা জমা হয়ে গেছে মনে করো, ঠিক আছে? জি ভাইয়া। এবার এই কোষ, কোষের পাশ দিয়ে তখন যাচ্ছিল একটা লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকারে ডাক দিল কোষ, যে ভাই আমার অনেক পরিমাণে ময়লা জমা হয়ে গেছে, তুমি কি আমার ময়লাটা একটু ফেলাই দিবা? বুঝছো আমার কথা? তখন জি ভাইয়া। তখন লোহিত রক্তকণিকা উত্তর দিল, এই তোর লজ্জা করে না, আমি কিটা তুই চিনিস? আমি হলো অক্সিজেন পরিবহন করি, আমি সারা এই দেহ কি বাঁচবে? তুই কি বাঁচবি? আমি হলো অক্সিজেন পরিবহন করি। আমি আমি কত থাকি জানিস? আমার ভাই ব্রাদার কত আছে জানিস? যদি এইটা যদি ছেলেদের দেহ হয় তাহলে আমার ভাই ব্রাদার আছে হলো প্রায় 5.5 লক্ষ, বুঝছিস? প্রতি কিউবিক মিলিমিটারে এই যে এতটুকু রকম জায়গায় আমার 5.5 লাখের বেশি ভাই ব্রাদার রয়েছে। আর তুই আমারে কিনা বলিস ময়লা ফেলাই দিতি? এটা কি কোনো কথা বললি তুই? বুঝছো? এইভাবে হলো মনে করো লোহিত রক্তকণিকা কোষে শাসাচ্ছে, বুঝছো? তো হ্যাঁ এখন ভাইয়া। এরপরে আরো বিভিন্ন কথাবার্তা বলছে যে তুই এটা কি করলি কদিন, তুই আমারে বলিস আমি অক্সিজেন পরিবহন করে নিয়ে যাই, আমার মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর আমার মূলত নিউক্লিয়াস নেই, তাহলে আমি কি কষ্ট করে জীবন যাপন করি? আর আমার এত ভাই বিরাদার থাকা সত্ত্বে তারপরেও তোর ভয় নেই, তুই আমারে বললি যে এই কাজ করতে, ময়লা ফেলাই দিতে, এটা কি আমার দ্বারা সম্ভব? আমি পারবো না। তাই বলে লোহিত রক্তকণিকা চলে গেল। এবার আমার আসলে হলো শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, বুঝছো? শ্বেত রক্তকণিকা। এখন এই শ্বেত রক্তকণিকা বলল যে শ্বেত রক্তকণিকা আসছে লেফট রাইট করতে করতে, কারণ এদেরকে বলা হয়তো মিলিটারি, বুঝছো? এরা তো সবাইরে জীবাণুরে মেরে ফেলে দেয়, এরা তো মিলিটারি। এরা ফ্যাগোসাইটোসিস করে। এরা কি করে বলতো? ফ্যাগোসাইটোসিস। এরা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে ওরা হচ্ছে জীবাণুকে খেয়ে ফেলে দেয়। এখন জীবাণুকে কিভাবে খায়? দেখো অ্যামিবার নাম শুনেছো? এই যে এই শ্বেত রক্তকণিকা মূলত এইভাবে অ্যামিবার মতন থাকে। অ্যান্ড এদের উপরে যখনই কোনো ময়লা আবর্জনা আসে তখন ওরা ওইটারে খেয়ে ফেলে দেয়, বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, এই যে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে এরা যে এই তোমার জীবাণুকে খেয়ে ফেলে দিচ্ছে, ধ্বংস করে ফেলে দিচ্ছে, তাহলে এখন ওরে যদি কেউ ময়লা ফেলতে বলে ওর কি কষ্ট লাগবে না? হ্যাঁ ও তখন বলে, এই তুই কি বললি, এই তুই কি বললি, বল আরেকবার বল। আমার দেহে এত জীবাণু, আমি মেরে কুল পাচ্ছি না, আর তুই বললি যে আমারে দিয়ে ময়লা ফেলবি। এটা তুই কোনো কথা বললি? এটা কি তুই কোনো কথা বললি? আমরা আসি মাত্র, এই শ্বেত রক্তকণিকা কত থাকে বলো? আমরা আমরা বাঁচি মাত্র 1 থেকে 15 দিন, তার মধ্যে এতগুলা এতগুলা কাজ করতে হবে। আর তুই কিনা আমারে বলছিস যে, তুই কিনা আমারে বলছিস যে ময়লা ফেলাই দিতি। আমার কি খেয়ে দে অন্য কোনো কাজ নাই? বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া। এরপরে
তোমার মনে করো অনুচক্রিকা আসলো, তো অনুচক্রিকা এমনি বাসে কম, 5 থেকে 10 দিন মতন বাসে, এবং ও অনেক ছোট হ্যাঁ। বাচ্চা, একদম ছোট বাচ্চা, কিউট। বলছে কি, বাবু বাবু শোনো, তুমি একটু ময়লাটা ফেলাই দিয়ে আসবা। তখন বলছে, কাকু আপনি কোনো কথা বললেন? আমি এমনি ছোট মানুষ, আমার গা হাত পা অনেক কোন জায়গায় কেটে কুটে গেছে, ওইটা আমার রিপু করে আমি কুল পাচ্ছি না, আর আপনি আমারে বললেন কি না যে ময়লা ফেলতে হবে। এসব কাকু আমি পারবো না, দেখেন আমি 5-10 দিন বাঁচি, এমনিতে আমি অনেক ছোট মানুষ, তাছাড়া এই কাজ আমার দিয়ে সম্ভব না কাকু, আপনি অন্য লোক দেখেন, বুঝছো? জি এখন ভাইয়া। এই যে এই কোষ বেচারা তাহলে ময়লাটা কার হাতে দেবে? ময়লাটা কার হাতে দেবে? এখন কথা হচ্ছে, নিজে ফেলে দেবো। না নিজে ফেলবে কিভাবে? কোষ কি নিজে চলতে পারে নাকি? ও তো এক জায়গায় স্টিল। এবার পাশ দিয়ে তখন যাচ্ছিল হলো, যার কেউ নাই, তার কে আছে? তার হলো রক্ত রস আছে, বুঝছো? তার রস আছে, যার কেউ নাই তার রস আছে। তো মনে করো পাশ দিয়ে যাচ্ছিল রক্ত রস, সে বললো, এই দাঁড়া, আমি আছি, এই তোমার কি লাগবে দাও, সব আমি সব 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 কাজ করে দেবো আমি। এবার তখন কোষ বললো, ভাই আপনারাই তো খুঁজছিলাম, এই ময়লাগুলো নিয়ে যান, নিয়ে আপনি কিডনিতে ফেলাই দিয়ে আসেন, বুঝছো? আমাদের বর্জ্য পদার্থ গুলো সব কিডনিতে যায় না, তো কিডনি ওইটা রিফাইন করে মূত্র বানাই ফেলে। তো বললো, ভাই আপনি যান, এই ময়লাগুলা নিয়ে আপনি হচ্ছে কিডনিতে দিয়ে আসেন, বুঝছো আমার কথা? জি ভাইয়া। এখন এই রক্তরস কি কি নিবে বলো? রক্তরস কি করবে বলো? এরা বর্জ্য পদার্থ পরিবহন করবে, বুঝছো? রক্তরসের কাজ কি তাহলে? বর্জ্য পদার্থ পরিবহন করা। এ আমার গল্প বলে কি তোমার কি কোনো কিছু বুঝতে ভালো হচ্ছে, নাকি গল্প বলা বাদ দেবো কও? গল্প বলে বুঝতে ভালো হচ্ছে। তাহলে দেখো, আমাদের আমাদের এই যে রক্তরস, রক্তরস বললো, রক্তরসকে বললো যে, কোষ বলল যে আপনি ময়লাগুলো ফেলাই দিয়ে আসেন। রক্তরস বললো, ফেলাই তো দেবো, তোমার জন্য আমি কিছু খাবারও নিয়ে আসছি, আমার প্রিয় মানুষ। তার মানে রক্তরস খাবার পরিবহন করে, এবং তার সাথে ও রেচন পদার্থ পরিবহন করে, বুঝছো? ও অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, সেই ধরনের প্রোটিনও পরিবহন করে। তার মানে পৃথিবীর যত পরিবহন সব কে করছে বলো? সব পরিবহন সব। করছে হলো রক্তরস। রক্তরসের কাজ হলো সবকিছু পরিবহন করে ফেলা। তো এখন রক্তরস এই যে পরিবহন করছে, তো এখন কথা হচ্ছে, এই যে ময়লা আবর্জনা নিয়ে ও জালে কিডনিতে, এই যে কিডনিতে, এখন এই যে কিডনি, কিডনি এই যে কিডনি, ও এই যে তোমার ময়লা পেয়ে বলছে, আমাকে ময়লা দাও, আমাকে ময়লা দাও, আমি ময়লা নেবো, আমি ময়লা নেবো, বুঝছো? এখন নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ আছে সেগুলো কি বলতো? ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আর হলো আরেকটা জিনিস আছে যেটা হলো তোমাদের মাঝে মাঝে, মানে আমাদের মাঝে মাঝে যে আমাদের মূত্রের রং হলুদ হয়ে যায় না, মূত্র, মূত্র হলুদ হয়, এটার জন্য দায়ী হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম, ইউরোক্রোম, বুঝছো? কে? ইউরোক্রোম। তো এই ইউরোক্রোমের জন্য আমাদের রক্তের রং কিছুটা চেঞ্জ হয়, বুঝছো? হলুদ হলুদ হয়ে যায়। তো আমাদের রক্তরস এই বর্জ্য পদার্থ গুলা নিয়ে কিডনিতে চলে গেল। এবার মনে করো কিডনি বললো, ভাই একটু দাঁড়ান। কিডনি কি বললো? ভাই একটু দাঁড়ান, বুঝছো? জি ভাইয়া। এখন কিডনি এই যে দাঁড়ান এই বলার পরে রক্তরসের মনে কি হওয়া উচিত বলো? রক্তরসের কি ভাবা উচিত? জানি না। তোমার কি মনে হয় যে রক্তরস কি বলা উচিত? এত কষ্ট করে আসলাম, আবার দাঁড়াইতে বলছে, এখন এই বলবে? এত কষ্ট করে আসলে দাঁড়াইতে বলছে, তাইলে রক্তরস, রক্তরস মনে মনে কি ভাবা উচিত যে কেন ওকে দাঁড়াইতে বলেছে? জানি না ভাইয়া। তোমার কি মনে হয় বলো তো? আমার কি মনে হয়?
উম, আপনি বলেন ভাইয়া। তুমি ভাবো। উম, হয়তো বা কিডনির জায়গা ছিল না ময়লা রাখার জন্য, এই জন্য বসছে। তাই কিডনির জায়গা ছিল না? কিডনি তো ও তো ময়লা, ময়লার জন্যই তো বসে আছে। তাহলে আর কি হইতে পারে? দেখো, মনে করো যে একটা ডেলিভারি ম্যান, বুঝছো, মনে করো যে একটা ডেলিভারি ম্যান তোমার দরজার সামনে আসছে। আসার পরে হ্যাঁ। তুমি ডেলিভারি ম্যান একটু দাঁড়াতে বলছো, বলছো কি ভাই একটু দাঁড়ান, বুঝছো, ভাই একটু দাঁড়ান। তার মানে অবশ্যই ডেলিভারি ম্যান কি মনে করবে জানো? ডেলিভারি ম্যান মনে করবে যে তুমি মনে হয় তারে কোনো উপহার টুপহার দিবা, বুঝছো। না। অবশ্যই তাই মনে করবে ডেলিভারি ম্যান, কারণ ও তো টিপস, কেন? কারণ ডেলিভারি ম্যানরা তো টিপস আশা করে, তাই না? ভালো সার্ভিসের জন্য টিপস আশা করে না? তাইলে ও আশা করবে সেটা যে তো ঠিক। তুমি ওকে টিপস দিবে। এখন রক্তরস ওই কথায়, হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। রক্তরস ওই কথাটাই ভাবছিল যে হয়তোবা তুমি ওরে টিপস দিবা, বুঝছো। কিন্তু হলোটা কি জানো? হলোটা কি, ওরে কিডনি কিডনি এরিথ্রোপয়েটিন নামের একটা প্রোটিন এনে দিল। কি দিল? এরিথ্রোপয়েটিন। এটা আবার কি ভাইয়া? এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন নামের একটা প্রোটিন, বুঝছো, এটা একটা প্রোটিন। তো এরিথ্রোপয়েটিন নামের একটা প্রোটিন এনে ওকে দিল। কাকে দিল বলো তো? এরিথ্রোপয়েটিন নামের একটা প্রোটিন এনে তোমাকে দিল। কাকে? রক্তরস। রক্তরসকে দিল। দিয়ে বললো রক্তরস। কি ভাই তুমি তো ওইদিকে যাচ্ছ, এটা হলো ওই অস্থিমজ্জা বা মেরুদণ্ডের যে হাড় আছে, এই অস্থিমজ্জা, এর একটু দিয়ে দিও। রক্তরসের তো ও আচ্ছা, মিজাজটা, বুঝতে পারছি রক্তরসের তো ভাইয়া। মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তাও ও ওই এরিথ্রোপয়েটিন যেই প্রোটিনটা আছে, বুঝছো, এরিথ্রোপয়েটিন নামে যে প্রোটিনটা আছে, বুঝছো, আহ, হ্যাঁ। এরিথ্রোপয়েটিন নামে যে প্রোটিন, সরি প্রোটিন, প্রোটিন না, এটা একটা হরমোন। এরিথ্রোপয়েটিন প্রোটিন না, এটা একটা হরমোন। এই হরমোনটা তোমার মেজাজ খারাপ হয়ে যাওয়ার পরেও এইটা নিয়ে তোমার অস্থিমজ্জায় দিয়ে দিল। কে? রক্তরস। তো অস্থিমজ্জা ওই এরিথ্রোপয়েটিন হরমোনটা দিয়ে ও এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় আরবিসি তৈরি করবে, বুঝছো। বা আরবিসি মানে কি? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল মানে কি? লোহিত রক্তকণিকা। তার মানে এই যে এরিথ্রোপয়েটিন হরমোনটা দিয়ে পরবর্তীতে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় আমাদের রেড ব্লাড সেল তৈরি হচ্ছে বা লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে কি তুমি একা আছো এখন? হ্যাঁ। তো আমার এই কথাটুকু কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের রক্তের যে কাজগুলো ছিল, রক্তের প্রতিটা কণিকার কাজ, সেটা কি বুঝতে তোমার কোনো অসুবিধা আছে বলো তো? না। এবার আমি তোমাকে বলি রক্তের, রক্ত কাকে কাকে দেওয়া যাবে, রক্তের গ্রুপ সম্পর্কে বলি। আর এইচ ফ্যাক্টর নামের একটা ফ্যাক্টর আছে, নাম শুনছো? হ্যাঁ। আচ্ছা, আর এইচ ফ্যাক্টরের নাম শুনছো। এখন তুমি বলো তো তোমার রক্তের গ্রুপ, তোমার আব্বুর রক্তের গ্রুপ কি? ওটা জানি না। আচ্ছা আচ্ছা, আম্মুরটা ঠিক জানি। আছে, আব্বুরটা আম্মুরটা জানো জানি। না, আম্মুরটা কি? আম্মুরটা ও নেগেটিভ। ও নেগেটিভ, তাই তো, ও নেগেটিভ। আচ্ছা, তোমারটা কি? এ নেগেটিভ। এ নেগেটিভ, এ নেগেটিভ। আচ্ছা, তো তোমার আব্বের, তোমার আব্বুর রক্তের গ্রুপ কি হবে বলো, জানো তুমি? না ভাইয়া। আচ্ছা, তোমার ভাই বোন আছে কোনো? হ্যাঁ, আমার আচ্ছা একটা ছোট ভাই আচ্ছা, আছে। আমি বলছি দাঁড়াও, তুমি কিছু বললো না। তোমার যদি ছোট ভাই থাকে, তাহলে তোমার ছোট ভাইয়ের রক্তের গ্রুপ হতে পারে এ পজিটিভ অথবা ও, এই টাইপের কিছু একটা।
হ্যাঁ পজিটিভ। এ পজিটিভ, তাই না? হ্যাঁ। তাহলে এটা আমি কিভাবে বললাম? আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? এই আমি জাদু জানি, অভিজ্ঞতা থেকে বলছি না। ও আচ্ছা, বলো, জাদু ভাইয়া জানেন। জাদু জানে। বুঝছো, শিখবা, জাদু শিখবা। জাদু শিখতে চাইলে মন দিয়ে পড়তে হবে। না, মন দিয়ে পড়তে হবে না, পড়াশোনা করতে হয় না জাদু শিখতে। জাদু শিখতে হলে আমার বিকাশ নাম্বারে লাখখানিক টাকা বিকাশ করো। ও আচ্ছা, সমস্যা নেই। হুম, দেখো, আমি তোমার এবার আর এইচ ফ্যাক্টর একটা কথা বলি। আর এইচ ফ্যাক্টরটা আবিষ্কার হয়েছিল রেসহাউস বানর থেকে, বুঝছো, বান্দর থেকে। রেসহাউস বান্দর থেকে আর এইচ ফ্যাক্টরটা আবিষ্কার হয়। এখন আমাদের মূল কথা হচ্ছে আহ তোমার বাবার রক্তের গ্রুপ এ পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? হ্যাঁ, ওইটা হইতে পারে। হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট তোমার যদি আর কোনো ভাই বোন হয় কখনো পরবর্তীতে, তার রক্তের গ্রুপ ও আর এ, এই দুইটার বাইরে কোনোদিনই যাবে না। ইম্পসিবল। কোনোদিনই তোমার ভাই অথবা বোনের রক্তের গ্রুপ বি পজিটিভ হবে না, এটা সম্ভব না। তো, আচ্ছা, এটা কেন সম্ভব না? আচ্ছা আমি দেখাচ্ছি। বাট একটা ক্ষেত্রে সম্ভব হতে পারে, যদি তোমার সামহাও তোমার আব্বুর রক্তের গ্রুপ যদি এ বি পজিটিভ হয়ে যায়, বুঝছো? এখন তোমার আব্বুর রক্তের গ্রুপ তো আমি আসলে জানি না, বাট আমার মনে হচ্ছে এ পজিটিভ। আমার মনে হচ্ছে যে ওটা এ পজিটিভ, বাট ওটা এ বি পজিটিভও হতে পারে। তো এখন আমি তোমাকে এই জিনিসটা একটু শিখাই। মনে করো একটা বাবা, বাবা আর মা, বুঝছো, মা। মনে করো বাবার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ, আর মার রক্তের গ্রুপ মনে করো এ নেগেটিভ। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এখানেই ছিলাম। আমি কি বলছি শুনতে পাইছো তুমি? না ভাইয়া। শুনতে পাও নাই কেন? দেখো, মনে করো বাবার রক্তের গ্রুপ এ পজিটিভ আর মায়ের রক্তের গ্রুপ এ নেগেটিভ, বুঝছো? এখন তোমারে আমি রক্তের কয়েকটা ব্যাপার বলি, সেটা হলো এন্টিজেন আর অ্যান্টিবডি। রক্তের এন্টিজেন আর অ্যান্টিবডি। এন্টিজেন, ভয় পাই। বুঝছো? এই আমার কথা বুঝতে পেরেছো? অহনা? কমপ্লিমেন্ট প্রোটিন। হ্যাঁ, কি ভাইয়া, একটু বলেন না। শুনতে পাচ্ছ না কেন তুমি সেটা কো? না, শুনতে পাচ্ছি, ওই আজান দিচ্ছে তো, এই জন্য ও শুনতে আচ্ছা, পাচ্ছি না। তা বলো যে আজান দিচ্ছে, তাইলে আমি ওয়েট করি। কথা বলবো না, কথা বন্ধ করো। আজানের জন্য অপেক্ষা করছি আমরা, ঠিক আছে? হ্যাঁ, এটা আবার লিখে দেওয়া লাগে? কোনটা? যে আজানের জন্য বিরতি। ও সরি, আপনি তো রেকর্ড করতেছেন। ঠিক, দেখাই গে। জানি না। কি? হ্যাঁ, তোমারে পড়াবেন না। হ্যাঁ ভাই, আজান শেষ। দেখি কিন্তু বাইরে। দেখো, এখন কথা হচ্ছে হ্যাঁ ভাই। রক্তের এন্টিজেন এবং অ্যান্টিবডি। মনে করো একটা মানুষ যার রক্তে হলো এ, এ গ্রুপের রক্ত, তাহলে তার রক্তে এন্টিজেন,
এন্টিজেন এ, আর অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিবডি মানে হলো কি বলতো, অ্যান্টিবডি, তার অ্যান্টিবডি হচ্ছে বি। আচ্ছা অ্যান্টিবডি কি বলতো, অ্যান্টিবডি মানে হচ্ছে তার প্রতিরোধ ব্যবস্থা, বুঝছো? তার মানে একটা মানুষের রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে সে বি, বি দিক থেকে সে হচ্ছে প্রতিরোধ করবে, মানে বি কে সে প্রতিরোধ করবে। অ্যান্টিবডি মানে হলো প্রতিরোধ ব্যবস্থা। এরপরে দেখো মনে করো বি, তাহলে একটা লোকের অ্যান্টিবডি যদি বি হয় তাহলে অ্যান্টিজেন হবে এ, বুঝছো? তাহলে এবার ওই মানে বিপরীত। এবার যদি আমি বলি যে একটা লোকের অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিজেন হচ্ছে এ বি, তাহলে তার অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে গ্রুপ যদি এবি হয় অ্যান্টিজেন এবি। আচ্ছা তাহলে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি নাই, বুঝছো? অ্যান্টিবডি, মানে তার রক্তের কোনো গ্রুপই নাই। না গ্রুপ তো, গ্রুপই তো অ্যান্টিজেন, এই না গ্রুপ, আমি তো এই যে ও এইটার কথা হ্যাঁ। বলছি, আমি তো গ্রুপের কথা বলছি, এই যে ও এটা হলো গ্রুপ। তাহলে যার গ্রুপ হচ্ছে এ, তার হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে এ, আর অ্যান্টিবডি হচ্ছে বি। এবার আমি তোমাকে ছোট বুঝাই দেবো, সমস্যা নাই। আমি যদি বলি একটা লোকের গ্রুপে তোমার রক্তের গ্রুপ হচ্ছে ও, তাহলে এটা বোঝায় যে তার অ্যান্টিজেন, অ্যান্টিজেন নাই, তবে অ্যান্টিবডি হচ্ছে A, দুইটাই আছে। তো এখন আমার কথা হচ্ছে ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, সেটা হলো একটা রক্ত, তার এন্টিজেন, এন্টিজেন যেটা সেটাই হলো তার রক্তের গ্রুপ, বাট অ্যান্টিবডি হলো সে ওই রক্তের গ্রুপের বাধা দেওয়া। মানে তুমি, তুমি তোমার রক্তের এন্টিজেন হচ্ছে এ, তার মানে তুমি বি কে বাধা দিবা, তার মানে তোমার দেহে কেউ যদি বি ঢুকায় তুমি সেটাকে বাধা দিবা। আমার কথা বোঝা গেছে বলো তো? জি ভাই। আচ্ছা, তো এবার আমি তোমাকে বলি যে এ, যার এ রক্তের গ্রুপ আছে, যার এ রক্তের গ্রুপ আছে, সে ওই এ রক্তের গ্রুপ ও কাকে কাকে দিতে পারবে বলো তো? এ, অবশ্যই এ কে দিতে পারবে, তাই তো? এবং হ্যাঁ একই রকম ভাবে এ কিন্তু এবি কেও দিতে পারবে, কারণ এবির কিন্তু অ্যান্টিবডি নাই, তার মানে এবি কে তুমি সবই দিতে পারবা, তার মানে এ কিন্তু এবি কেও দিতে পারবে। আচ্ছা, এ আর কাকে দিতে পারবে বলো তো? এ কিন্তু আর কাউকে দিতে পারবে না, তাই না? হ্যাঁ। বুঝছো? এবার দেখো বি, দেখো বি, এই যে বি, এ কাকে দিতে পারবে? এ তো বি কে দিতে পারবেই, তো একই সাথে ও আবার কিন্তু এবি কেও দিতে পারবে, তাই না? আবার হ্যাঁ। দেখো এই যে সি, সি কাকে দিতে পারবে? সি, সি তো কোনো রক্তের গ্রুপ নেই, পাগল হয়ে গেছে। আচ্ছা এবি, ও এবি, এবি কাকে দিতে পারবে বলো? এবি, এবি কে দিতে পারবে, হ্যাঁ। আর কাকে দিতে পারবে? ওকে দিতে পারবে। ওকে কিভাবে দেবে? এই যে অ্যান্টিবডি যে আছে এবি, হ্যাঁ। তাহলে কিভাবে দিবে? তাহলে এবি কে দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। এবার দেখো, আমরা দেখছিলাম যে ও, ওর, তো ও, এ কে দিতে পারবে না। একে, এবি এ কে দিতে পারবে না। একে দিবে? হুম। বলো তো একে দিলে আমার সমস্যা হবে না ক্ষতি হবে? বলো। সমস্যা হবে। ক্ষতি কেন হবে ভাইয়া? এ যদি এবি কে দিতে পারে তাহলে তো এবি এ কে দিতে পারে। দেখো আমি তোমারে বলি, ফার্স্টে দেখো যে আমি, তুমি কি বলছিলে, এবি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা তুমি যদি এবি, তুমি যদি এই এবি কে একে দিতে চাও, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবির মধ্যে একটি অ্যান্টিবডি আছে কি এর মধ্যে, এই যে আমাদের বি ও অ্যান্টিবডি আছে, তাহলে বি অ্যান্টিবডিটা কিন্তু এর সাথে কিন্তু দেবে, এর কিন্তু শেষ করে দেবে, বুঝছো? এবার বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এই জন্য কিন্তু তুমি এবি কে, শুধুমাত্র এবি কেই দিতে পারবা, আর কাউরে দিতে পারবা না। এবি যে গ্রুপটা, এবি গ্রুপটা কেবল এবি কেই দিতে পারবে, আর কাউকে কিন্তু দিতে পারবে না, বুঝছো? জি হ্যাঁ? ভাইয়া। এবার আমি যদি তোমাকে বলি যে এই যে আমাদের ও, ও গ্রুপ তুমি কাকে দিতে পারবা? ও, ও দিতে পারবে এবি কে। ও,
ওকে দিতে পারবে। ও কাকে দিতে পারবে ও বলো? নিজেকে ও নিজেকে দিতে পারবে। ও নিজেকে দিতে পারবে, আর কাকে দিতে পারবে? এবি। এবি কে দিতে পারবে? বলো বলো, ও কাকে দিতে পারবে বলো? এ কে দিতে পারবে। আমরা কাকে দিচ্ছিলাম সেটা আগে বলো। এই যে ও, ওর তো কোনো এন্টিজেন নাই, তাই না? না। এন্টিজেন নাই তো। তো দেখো এখন তুমি যদি ওরে যদি এতে দাও, তাহলে দেখো এর মধ্যে একটি অ্যান্টিবডি আছে যে বি কে খুঁজে বেড়াচ্ছে, যে বি কে খুঁজে বেড়াচ্ছে, বি রে পাইলেই মেরে ফেলে দেবে, তাই না? তো ওর মধ্যে তো কোনো এন্টিজেনই নাই, তাহলে আর এর মধ্যে যেই অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি বি কে ছাড়া তো আর কাউকে মারবে না। তাহলে ও তুমি যদি এর মধ্যে দাও, তাহলে ওকে কি এই যে বি অ্যান্টিবডি কি মারবে? না। তাহলে তুমি এ দিতে পারবা না, ওকে একে দিতে পারবা না। তাহলে তো বি কেও দিতে বি পারবো। কেও দিতে পারবা, ইয়াস। এন্ড তুমি কিন্তু এবি কেও দিতে পারবা, পারবা এবি কে? হ্যাঁ। এবি কেও দিতে পারবা। তাহলে তুমি বলতে পারো যে এই যে ও, ও যে গ্রুপটা, এই গ্রুপটা হলো, এই গ্রুপটা কি, সবাইকে দিতে পারবো। এই গ্রুপটা হলো তুমি সবাইকে দিতে পারবা, বুঝছো? সবার কাছে তুমি দিতে পারবা। তার মানে এটা হলো সর্বদাতা গ্রুপ। ওকে কি বলা হয়? সর্বদাতা গ্রুপ। আর এই যে, এই দেখো স্যাসরা, এই যে এবি, এই এবি কিন্তু সবার কাছ থেকে নেবে, মানে এবি সবার কাছ থেকে নেবে, যার কারণে একে বলা হয় সর্বগ্রহিতা। তাহলে এবি কে কি বলা হয়? সর্বগ্রহিতা। সর্বগুণ। বুঝছো? তাহলে সর্বদাতাকে ও, আর সর্বগ্রহিতাকে এবি। আমার কথা কি এবি। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি যে, এবার এবার দেখো, এইবার আমরা একটু সিনারিওটা পাল্টাবো। এ প্লাস, এ পজিটিভ কাকে কাকে দিতে পারবে? দেখো আমরা এ দিছিলাম কাকে বলো তো? এ কে আর বি কে, তাই না? এ কে আর বি কে। হুম। তো এ প্লাস তুমি দিতে পারবা হলো তোমার এ পজিটিভ কে আর এ বি পজিটিভ কে। বুঝছো? তুমি কখনো পজিটিভ গ্রুপ নেগেটিভে দিতে পারবা না, বুঝছো? এর একটা সীমাবদ্ধতা, পজিটিভ কখনো নেগেটিভের কাছে যাবে না, পজিটিভ কখনো নেগেটিভের কাছে যাবে না। কিন্তু তুমি নেগেটিভ আবার পজিটিভ। এবার দেখো কে আমরা, দেওয়া হ্যাঁ, বলতেছি নেগেটিভ পজিটিভ কে দেওয়া যায় কিন্তু পজিটিভ নেগেটিভ কে পজিটিভ দেওয়া যায় না। নেগেটিভকে দেওয়া যাবে না, বুঝছো? আচ্ছা, তাহলে নেগেটিভ জি কারে ভাই। কারে দিতে পারবা? এ পজিটিভ, এ নেগেটিভ, আবার এ বি পজিটিভ, আবার এ বি নেগেটিভ, এ- বুঝছো? তাহলে তুমি বি পজিটিভ কাকে কাকে দিতে পারবা বলো? বি পজিটিভ দিতে পারবা হলো বি পজিটিভ, এ বি পজিটিভ। আর বি নেগেটিভ কাকে কাকে দিতে পারবা? বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ই পজিটিভ, এ বি। আমার কথা বোঝা গেছে? কি ভাই। আচ্ছা, তাহলে এবার এ বি, এ বি পজিটিভ তুমি কারে দিতে পারবা? এ বি পজিটিভ কে দিতে পারবা। আবার, হ্যাঁ, এ পজিটিভ কেও তো দিতে পারবো। এই এ বি, এ বি কি, এ বি হলো ও সর্ব, না। হ্যাঁ বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আর এ বি, এ বি কাকে দিতে পারবা? এ বি পজিটিভ, আর হচ্ছে বি নেগেটিভ। আমার কথা বুঝছো? কি ভাই। আর ও পজিটিভ কাকে কাকে দিতে পারবা? ও পজিটিভ দিতে পারবা হচ্ছে সবাইকে। কেন? শুধু পজিটিভ গুলাকে, মানে পজিটিভ সব হ্যাঁ। পজিটিভ গুলাকে। আর ও পজিটিভ, ও নেগেটিভ কাকে দিতে পারবা? সব নেগেটিভ। সবাইকে, বুঝছো? ও নেগেটিভ সবাইকে দেওয়া যায়। তো ও নেগেটিভ তুমি সবাইকে দিবা না, মানে নেগেটিভ তো আমরা পজিটিভ কেও দিচ্ছিলাম, নেগেটিভ কেও দিচ্ছিলাম, হ্যাঁ বোঝো নাই? বুঝতে পারছি ভাই। না বুঝলে বলো, না বুঝলে বলো। মানে আমি বলতেছি ও পজিটিভ শুধু পজিটিভদের দেবে আর ও মানে নেগেটিভ সবাইকে দিতে পারবো। তো এইটা তো এইটাই তো, মানে আমরা পজিটিভ মানে এ, ও পজিটিভ যেটা, মানে পজিটিভ গুলা শুধু পজিটিভটা দেবো না, নেগেটিভ গুলা শুধু নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হ্যাঁ দুইটাকেই তো দেবো। হ্যাঁ। তাহলে ও অরিজিনালি ও তো হচ্ছে সর্বদাতা, মানে ও তো সবাইকে দেয়। বাট ও হ্যাঁ পজিটিভের কথা তুমি যদি চিন্তা করো, তাইলে তো ও শুধু পজিটিভকে দেবে। বাট ও নেগেটিভের কথা চিন্তা করলে ও তো সবাইকেই দেবে, বিকজ নেগেটিভ পজিটিভ নেগেটিভ দুইটাকেই দিতে পারে।
বুঝতে পারছি ভাইয়া। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। তাহলে এইটা আশা করি বোঝা গেল। ঠিক। আচ্ছা, এখন মনে করো, আচ্ছা আর এইচ ফ্যাক্টরে কি কি সমস্যা হতে পারে বলো? কি কি সমস্যা হতে পারে? বলো। আইস ফ্যাক্টরি। বলো। বলতে পারো? না ভাইয়া। আমি তোমাকে বলি, আর এইচ ফ্যাক্টর যেটা, হ্যাঁ। আর এইচ ফ্যাক্টরে আমি তোমাকে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, এই দেখো, মনে করো একটা বাবার বাবা, মনে করো বাবা, এবং মনে করো যে মা। এই যে বাবার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ, এন্ড মার রক্তের গ্রুপ হলো এ নেগেটিভ। বুঝছো? এখন মনে করো যে বাবার রক্তের গ্রুপ যেহেতু এ পজিটিভ, মার রক্তের গ্রুপ যেহেতু এ নেগেটিভ, এটারে তুমি যখন বাচ্চা হবে, তো বাচ্চা রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো এ পজিটিভ। বুঝছো? জি ভাইয়া। বাট মায়ের রক্তের গ্রুপ কি ছিল? এ এ নেগেটিভ। নেগেটিভ। যেহেতু মায়ের রক্তের গ্রুপ এ নেগেটিভ, ভালো করে বোঝো, মায়ের রক্তের গ্রুপ এ নেগেটিভ, বাট ছেলের রক্তের গ্রুপ কি? বাচ্চার রক্তের গ্রুপ এ পজিটিভ। এখন বলো, পজিটিভ রক্তের গ্রুপ নেগেটিভের মধ্যে কি সার্ভাইভ করতে পারবে? পজিটিভ নেগেটিভের ভিতরে সার্ভাইভ করতে পারবে কি না? আমরা এই যে পজিটিভ, এই পজিটিভ কি নেগেটিভকে দিতে পারছিলাম? না। পারছিলাম না। তার মানে পজিটিভ নেগেটিভকে দেওয়া যায় না, বাট ওই বাচ্চার রক্তের গ্রুপ যেহেতু এ পজিটিভ, যেহেতু বাচ্চাটা মায়ের গর্ভে আছে, বাট মায়ের রক্তের গ্রুপ হলো এ নেগেটিভ। এখন বাচ্চাটার তেমন কোনো অসুবিধা হবে না যদি সেটা প্রথম বাচ্চা হয়। বুঝছো? এটা যদি প্রথম বাচ্চা হয় তাহলে বাচ্চার কোনো অসুবিধা হবে না। কারণ মার দেহের মধ্যে এ পজিটিভ যেইটা আসছে, এ পজিটিভের যে রক্তের ভ্রূণটা আসছে, এইটা যখন দেহ জানতে পারবে তখন এই দেহ চেষ্টা করবে যে কি কি করার বলতো, এই যে এ পজিটিভকে শত্রু মনে করে, এ পজিটিভকে শত্রু মনে করে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করবে। বুঝছো? দেহ তৈরি করবে এ পজিটিভের বিরুদ্ধে, কি তৈরি করা? প্রতিরোধ তৈরি করার। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? জি ভাইয়া। আমাদের হ্যাঁ। দেহটা চেষ্টা করবে যে এ পজিটিভের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করার। আর এই প্রতিরোধ, এই ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করতে করতে হয়তোবা বাচ্চাটা বাইরে চলে আসবে, বা বাচ্চাটা পৃথিবীতে চলে আসবে। বাচ্চারা হয়তোবা সামান্য অসুস্থ হইলেও খুব একটা প্রভাব নাও পড়তে পারে। এখন এখন দেখো, বাচ্চারা পৃথিবীতে আসার পরে আমরা খুব বেশি সচেতন হলাম না, আমরা মায়ের চেক আপ করলাম না ঠিকঠাক, বাবা মার রক্তের গ্রুপের যে ব্যাপার স্যাপার গুলো আছে ওগুলো আমরা ডক্টরকে জানালাম না। অ্যান্ড এই যে মায়ের দেহের মধ্যে এই যে এ পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি শক্তিশালী ভাবে তৈরি হয়ে গেল, অ্যান্ড এই জিনিসটা আমাদের কনসার্নের মধ্যেই থাকলো না। তখন কি হবে জানো? পরবর্তীতে কি পরবর্তীতে হবে ভাইয়া? আমাদের যে সমস্যাটা হবে সেটা হলো, এই যে এই মা যদি আবার পরবর্তীতে প্রেগনেন্ট হয়, এই মা যদি পরবর্তীতে আবার প্রেগনেন্ট হয়, সেক্ষেত্রে সমস্যাটা হবে হচ্ছে, মায়ের যে শরীর, সেই শরীরে ওই রক্তের গ্রুপ যদি আবার এ পজিটিভ হয়, বাচ্চার রক্তের গ্রুপ যদি আবার পজিটিভ হয়, তখন এই পজিটিভ রক্তের গ্রুপটাকে এই মায়ের দেহ কিন্তু শত্রু মনে করবে। হ্যাঁ, শত্রু মনে করে এই বাচ্চাটাকে কিন্তু দেহ মায়ের দেহ কিন্তু অটোমেটিকলি শেষ করার চেষ্টা করবে, এন্ড বাচ্চাটা জন্ডিসে আক্রান্ত হবে এন্ড বাচ্চাটা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে। বুঝছো? জি ভাইয়া। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এ নেগেটিভের এখানে যদি ও নেগেটিভ হতো তাহলে কি হতো?
কেন হঠাৎ এটা জানতে মন চাইলো, একটু আমি শুনি। না ভাই, এমনি। হ্যাঁ, আমি একটু শুনি, আমার একটু আমার জানতে মন চাচ্ছে, কেন তোমার এইটা জানতে মন চাচ্ছে? না, মানে এই যে এ নেগেটিভের যদি হচ্ছে আপনার, মানে আমি জানি না আমার কেন শুনতে ইচ্ছা হয়। তোমার রক্তের গ্রুপ কি ও নেগেটিভ না? না, তো কি? ওইটা আমার আম্মুদের, মানে আমার আম্মু আর আপনার আন্টির দুজনের রক্তের গ্রুপ সেম। আচ্ছা, তোমার রক্তের গ্রুপ কি জানো? এ নেগেটিভ। হ্যাঁ। তো মনে করো যে এ নেগেটিভ, এটা কিন্তু এ নেগেটিভ, এটা কিন্তু মানে নেগেটিভ কিন্তু মাতে হলেই সমস্যা। বাবার নেগেটিভ থাকলে কিন্তু খুব বেশি প্রবলেম নাই, মার হইলেই সমস্যা। বুঝছো? কোনো আচ্ছা, প্রশ্ন? মাদের নেগেটিভ হইলে কি বাচ্চাদেরই নেগেটিভ হবে? এটা সব নাকি? মাদের নেগেটিভ হইলে বাচ্চাদের কেন নেগেটিভ? মার বাবার যে রক্তের গ্রুপ আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই রক্তের গ্রুপ বাচ্চাদের হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে। দেখো, তোমার বাবার রক্তের আচ্ছা। গ্রুপ যদি এ পজিটিভ এ হয়, মানে আমি যতটা ধারণা করছি আঙ্কেলের রক্তের গ্রুপ যদি এ হয়, তাহলে দেখো তোমার ভাই এবং তুমি দুইজনই কিন্তু এ পাইছো, হ্যাঁ। তাই না? তো এই জিনিসটা কিন্তু হ্যাঁ। বাবার রক্তের গ্রুপ কিন্তু বাচ্চারা বেশি পেয়ে থাকে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ও আচ্ছা। আচ্ছা, এবার বলো। কি ভাই? বলো বলো, তোমার কোনো কিছু জানতে অসুবিধা থাকলে বলো, জানতে চাচ্ছে বলো। না, কিছু জানতে মন চাচ্ছে না। বলো বলো, জানতে মন চাচ্ছে আমি জানি, বলো। না, আপনি বুঝেন, নেক্সট চ্যাপ্টারে মানে নেক্সট বিষয় যান। নেক্সট বিষয় এটা শেষ করে তাই যাবো, এটার সম্পর্কে আরো কিছু জানতে মন চাইলে বলো। ও আচ্ছা। হুম। বলো। আমার কিছু জানতে, যেটা প্রয়োজন আপনি সেটা বলেন, আমার কিছু জানতে ইচ্ছা হচ্ছে না। আর ভাইয়া মনে হয় মাঝে মনও করতে পারে। তোমার তো জানতে মন চাচ্ছে, আমি তোমার গলার কণ্ঠস্বর শুনে বুঝতে। আমি তোমার কি জানতে মন চাচ্ছে আমি অ্যান্সার দিলে তুমি অবাক হয়ে যাবো যে ভাই কিভাবে বলবো, অ্যান্সার দেবো। হ্যাঁ, দেন। দেখো, আমি এখানে একটা লিখছি ইমিউনোগ্লোবিউলিন লিখছি, দেখছো ইমিউনোগ্লোবিউলিন। এখন হ্যাঁ। ইমিউনোগ্লোবিউলিন আর এই যে এই দুইটা ইনজেকশনের নাম লিখছি, এখানে দেখো একটা ইনজেকশনের নাম লিখছি। তো যখন তুমি টেস্ট করবা, মানে যখন তুমি গর্ভকালীন সময় বা যখন কোনো মা এবং বাবা গর্ভকালীন সময় চেক আপে যায় ডক্টরের কাছে, তো দেখো এইভাবে বাচ্চা মারা যায় তো অনেক আগে, কিন্তু এখন মানুষ সচেতন, তারা হচ্ছে ডাক্তারের চেক আপে যায়, কয়েকবার চেক আপ করে প্রেগনেন্সি অবস্থায় যে তো এই কারণে কিন্তু এই সমস্যাটা এখন অনেক কম পৃথিবীতে। বাংলাদেশে অনেক কম এই সংখ্যাটা। কারণ কি বলতো? দেখো, এই সমস্যা যেহেতু আছে অবশ্যই সমাধানও আছে। তাহলে এই সমাধানটা কি? তখন মায়ের দেহে একটা ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনটার কারণে, যে ইনজেকশনটা তোমার ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত, বুঝছো? এই ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনটা তোমার, এই দেখো এই যে ইনজেকশনের নাম আমি লিখছি নিচে, এই দেখো, হ্যাঁ, দেখতে বুঝছো? পাচ্ছি। তো এই ইনজেকশনটা মায়ের দেহে পুশ করা হলে তোমার এই যে এ পজিটিভের বিরুদ্ধে যেই সমস্যাটা, এ পজিটিভের বিরুদ্ধে যেই অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ছিল, এই অ্যান্টিবডিটা আসলে কিন্তু তৈরি হয় না, বুঝছো? জি ভাই। আসলে কিন্তু এইটা তৈরি হয় না। তো এটা তৈরি না হইলে তো ঠিক আছে, বাচ্চা তো সুস্থ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আমার কথা বুঝতে পেরেছো? না? হ্যাঁ ভাইয়া। তাহলে চিন্তার কি কিছু থাকলো আর? আর চিন্তার কিছু আছে? না? না ভাইয়া। হ্যাঁ। তো তোমার কি উত্তর আমি পাই? কি
তুমি কেন করবো? তুমি উত্তর পাইছো কিনা সেটা বল। কিসের উত্তর? আমার মনে যে এই প্রশ্নটা ছিল, এর থেকে মুক্তির উপায় কি? না ভাই, আমার এটা কখন বললাম? আমি তো জাস্ট মানে এটা বললাম যে মানে অধিকাংশ মানুষেরই তো আমি দেখছি যে মানে মাদের মানে নেগেটিভটাই বেশি হয়, সেজন্য আমি আর কি বললাম যে হ্যাঁ, নেগেটিভে একটু ক্ষতি হয় আর কি সেটা। এন্ড তার তার যে ইয়াটা মানে তার তার যে সলিউশনটা সেটাও তো তুমি পাইছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি তো আমার ভুল পাওয়ায় লাভ নাই, মনে মনে বুঝলেই হবে। তো এখন কথা হচ্ছে, বোঝা গেছে এই জিনিসগুলো বোঝা গেছে বলো? বুঝে গেছি। আচ্ছা, এবার দেখি, দাঁড়াও, তোমার আর কোনো টপিক আমি বাদ রাখছি কিনা। আমি 1 মিনিট, আমি এবার তোমার একটু বই একটা নিয়ে আমি একটু দেখে আসি। আহ, সালাম। কারে কি দেওয়া যাবে? পিণ্ড ধমকিরা, হৃৎপিণ্ডের কাজ। এই হৃৎপিণ্ডের কাজ কি জানো তো? হ্যাঁ ভাইয়া, প্রথমে তো করালেন। আচ্ছা ভাই, এই যে আপনার ইসের ভিতরে, শ্বেত রক্তকোষের ভিতরে 2টা পয়েন্ট আছে। 2টা পয়েন্ট? আচ্ছা, আমি 2টা পয়েন্ট, কি পয়েন্ট আমার একটু বলো তো। ওই যে আহ এটা করাইছেন? তুমি বলো, কোনো সমস্যা নেই। ও, করাইছেন। ওই আমি গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট আর হ্যাঁ, অ্যাগ্রানুলোসাইট, হ্যাঁ, আরে পাগলা, গ্রানুলোসাইট মানে কি? গ্রানুলোসাইট, আমি তো একটু বাংলায় পড়ালাম, আমি তো বাংলায় ভালোবাসি এই জন্যই। গ্রানুলোসাইট মানে হ্যাঁ কি? ভাইয়া, বুঝতে পারছি। গ্রানুলোসাইট মানে হলো দানাহীন, আর একগ্রানুলোসাইট, সরি, গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত, আর একগ্রানুলোসাইট মানে হলো দানাহীন। এটা পড়াইছি তো আমি। হ্যাঁ ভাইয়া, আমি তো প্রথমে বুঝতে পারি না যে এটা ইংরেজিতে লেখা আর এটা হ্যাঁ, বাংলা। ও পরে জাফর, বুঝতে পারছি যে জাফর স্যার একটু ইংলিশ ভালো পারে তো। হ্যাঁ। আচ্ছা, হুম। এখন কথা হচ্ছে, তোমার ডায়াবেটিস একটা রোগের নাম আছে, ডায়াবেটিস। তো ডায়াবেটিস রোগ কি এটা আমার চেয়ে তোমরা ভালো জানবা। এখন হ্যাঁ ভাই, আমার কি আছে আমি জানবো? তোমার নেই, তো ডায়াবেটিসটা একদম মানে জাতীয় রোগ বাংলাদেশের। তো ডায়াবেটিস হলে কি হবে বলো তো? ডায়াবেটিস মূলত বংশগত রোগ। ডায়াবেটিস হলো দুটা, বুঝছো? টাইপ এ আর টাইপ টাইপ বি, বুঝছো? তো এখন ডায়াবেটিস মূলত দুইটা। একটা হলো বংশগত রোগ, মানে যেটা হলো ডাইরেক্ট বাবা মা থেকে আসে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে তোমার হচ্ছে জন্মগত ভাবে আসে। আর একটা মনে করো যে তোমার এমনি ওই গ্লুকোজের মাত্রা যখন দেহে বেড়ে যায়, এন্ড যখন হচ্ছে তোমার ওই গ্লুকোজটা তোমার ইয়েতে পরিণত হতে পারে না, গ্লাইকোজেনে রূপান্তরিত হতে পারে না, তখন মূলত এই জিনিসটা হয়। এটা ইনসুলিনের অভাবের কারণে হতে পারে, বুঝছো আমার কথা? এরা, তো এখন কথা জি। হচ্ছে যে ডায়াবেটিস হলে কি করতে হবে বলো? ডায়াবেটিস হলে কি কি হয় বলো? গাল মুখ শুকাই যাবে, তারপরে তোমার বেশি বেশি ক্ষুধা লাগবে, ঘন ঘন খাইতে মন চাবে, আর হচ্ছে তোমার পানি 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 খাইতে মন চাবে, এবং গা হাত পা শুকাই যাবে, চামড়া শুকাই যাবে, এবং চোখে ঝাপসা ঝাপসা দেখা যাবে, এবং তার সাথে সাথে আর যেটা হবে সেটা, শরীরের কোথাও যদি একবার ক্ষত হয়, ওই ক্ষতটা আর পূরণ হতে যাবে না, বুঝছো? দেখো, ডায়াবেটিস হইলে কি করতে হবে, মানে ডায়াবেটিস যদি একটা মানুষের হয়ে যায় তাহলে তোমার কি করতে হবে বলো? বেশি বেশি করে খাবার খাইতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, এরপরে তোমার আহ তোমার কি করতে হবে বলতো? গ্লুকোজের পরিমাণ সঠিক রাখতে হবে, মানে গ্লুকোজের পরিমাণ ঠিকঠাক রাখতে হবে। যার কারণে তোমার গ্লুকোজ বাড়ে যাইতে এই খাবারগুলো খাওয়া যাবে না। নট মিষ্টি, মানে মিষ্টি ইম্পর্টেন্ট না এখানে, যে মিষ্টি খাওয়া যাবে না এরকম কোনো কথা ডায়াবেটিক্সে নাই। ডায়াবেটিসের কি হলো, শর্করা জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। এখন শর্করা জাতীয় খাবার যদি সেটা মিষ্টি হয়, মিষ্টি বাদ দিতে হবে। যদি যদি সেটা মিষ্টি নাও হয়, তাও সেটা বাদ দিতে হবে। বাট শর্করা খাওয়া যাবে না, কারণ শর্করা খাইলে তোমার দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, কারণ শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এখন গ্লুকোজ যে কমানোর জন্য ইনসুলিন প্রয়োজন হয়। ইনসুলিন গ্লুকোজ যে ভেঙে
ওইটা গ্লুকোজে নিয়ে গ্লাইকোজেন বানায়, বুঝছো? তো এখন কথা হলো, তোমার গ্লুকোজ যদি গ্লাইকোজেনে কনভার্ট না হতে পারে তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, অ্যান্ড গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ফলেই তোমার দেহে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এখন গ্লুকোজের পরিমাণ কেন বাড়বে? যদি ইনসুলিন কমে যায় তাহলেই গ্লুকোজ বাড়বে। এখন ইনসুলিন কোন জায়গায় পাওয়া যায় ভাইয়া? ইনসুলিন পাওয়া যায় হলো আমাদের অগ্নাশয়। অগ্নাশয় দেখতে হলো মরিচের মতন, অ্যান্ড ইনসুলিন ইনসুলিন একমাত্র অগ্নাশয় থেকেই তৈরি হয়। সর্বপ্রথম শুকর এবং গরুর অগ্নাশয় ছিঁড়ে নিয়ে এসে ইনসুলিন বানায় মানুষের খাওয়ানো হতো। তো হ্যাঁ। আচ্ছা ভাই, আমি এই কোশ্চেনটা আপনার কাছে করতে চাইছিলাম যে ইনসুলিন কি। আপনি আমি আমিও কোশ্চেনটা করতে যাবো, আপনি তখন বললেন আমার। হ্যাঁ, জাদু শিখতে হলে টাকা দিতে হবে, কত বলছিলাম না? লাখখানিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাখ। আমি আপনাকে পাঠিয়ে দিতে বলবো, আমাকে শিখাই দিন। হ্যাঁ, লাখখানিক টাকা রেডি রাখো তারপরে। হ্যাঁ, তবে বিকাশে পাঠানোর পরে আর ফোন টোন রিসিভ না হলে আমার দোষ না। না না, এখন সমস্যা নেই, ফোন রিসিভ না হলে কি হবে? আপনি নিশাদকে পড়াইতে যাবেন না? নিশাতি আর খুঁজে পাবেন না, 1 লাখ টাকা থাকলে আমি চান্দে চলে যাবো। ভাই 1 লাখ টাকায় কিছুই হয় না। কে কয়েছে কিছু হয় না? হ্যাঁ, কিছু হয়। 1 লাখ টাকায় বহু কিছু হয়। আমি ওদের বই সাজায় ফেলতে পারি। বইয়ের দামও তো অনেক। আহ আমার ঘর ছোট, তো 1 লাখ টাকায় হয়ে যাবে, আমার ঘর ভরে যাবে। এভাবে জাদু শিখতে হলে তাহলে কি করতে হবে? 1 লাখ 1 লাখ। ওকে ভাইয়া, যাবো শিখবো। হ্যাঁ, এখন কথা হলে এই অগ্নাশয়, অগ্নাশয় কার থাকে? অগ্নাশয় সবার থাকে, তোমারও আছে আমারও আছে। তো এখন এই অগ্নাশয় দেখতে হলো মরিচের মতন। মরিচ মানে হলো তোমার ঝাল, মানে আসলে ঝাল বলতে কিছু নাই পৃথিবীতে, ঝাল একটা মনে করো তো অনুভূতি। থাকে এই মাথায় না কি? মাথায়, মাথায় না বাবা, এটা পেটের মধ্যে থাকে, ও বুঝছো? আচ্ছা। এটা পাকস্থলীর নিচে থাকে, এক কথা এটা পাকস্থলীর নিচে থাকে। এইরকম ঝালের মতো। তো আচ্ছা, তোমার কি আমি একটু দেখাবো? দেখালে খুশি হবা? হ্যাঁ। দেখালে তো খুশি আমিও হতাম, কিন্তু এর লিখি এক আসে এক, আমি কি করবো কবে? নাম হলো অগ্নাশয়, তাই না? না, ওর নাম কি বললাম আমি? অবশ্যই তো বললেন। অগ্নাশয় বললাম তাই না? ঠিক আছে, এ ফালতু কথা, ফালতু জিনিস। বলো। আল্লাহ। এই তো পাইছি, এই দেখো বন্দুকের গুলির মতো, ঝালের ইয়ের মতো, মরিচের মতো। এটা মরিচের মতনই কিন্তু, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, ওই দেখতে বন্দুকের গুলির মতন হলেও এটা মরিচের মতন। ঠিক আছে, পরীক্ষাতে মরিচের মতনই লিখতে হবে, নাই নাম্বার দেবে না। হ্যাঁ। দাঁড়াও। হ্যাঁ ভাইয়া, এত পড়াশোনা থাকে না পরীক্ষায়। হ্যাঁ, কিছু না। এই যে এই দেখো, এটা হলো পাকস্থলী, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এখন এই যে এই দেখো, বুঝছো? এটা হলো তোমার সেই অঙ্গ, মরিচের মতো। তো এটা হলো তোমার অঙ্গ। আসলে হ্যাঁ, হ্যাঁ। তাই তারপরে কও এবার, এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়টা মনে করো তোমার ওর ওর এরপরে মনে করো গরু, মহিষ, এসব মেরে মেরে, হ্যাঁ, এই জায়গার থেকে এগুলা কুপাই কুপাই এই জায়গার থেকে মনে করো এগুলো সংগ্রহ করে ওইটা দিয়ে মানুষের দেহে প্রয়োগ করা হয়। সর্বপ্রথম ইনসুলিন এইভাবে তৈরি করার চেষ্টা করা হয়। আচ্ছা ভাইয়া, তো পশু পাখিটা কি মানুষের সাথে ম্যাচ করতো? এখানে তো ম্যাচের কিছু নাই। ইনসুলিন ইনসুলিন হচ্ছে একটা কি বলতো? ইনজেকশন। ইনজেকশন কেন হবে? ইনসুলিন কি ইনজেকশন নাকি? ইনসুলিন কিসের নাম বলো? কিসের নাম?
বলো ইনসুলিন কি আসলে? রোগের নাম। না, ইনসুলিন রোগের নাম কেন হবে? এটা একটা হরমোনের নাম পাগলা। কিসের নাম? হরমোন। হরমোনের নাম। আচ্ছা। হ্যাঁ, ইনসুলিন একটা হরমোনের নাম, বুঝছো? তো এটা হলো একটা প্রোটিন জাতীয় হরমোন, বুঝছো? এটা প্রোটিন জাতীয় হরমোন। তো এখন কথা হলো, এই যে অগ্নাশয়, আচ্ছা তোমার এত কিছু পড়াইলে তুমি তো পাগল হয়ে যাবে না। এই যে অগ্নাশয়, অগ্নাশয়ে মূলত কোষ থাকে হলো তিনটে তিনটে মতন, বুঝছো? অগ্নাশয় হলো অন্তঃকরা এবং বহিঃকরা গ্রন্থি একসাথে থাকে অগ্নাশয়। তো মনে করো যে অন্তঃকরা এবং বহিঃকরা গ্রন্থি একসাথে থাকে। তো এবার এখানে আলফা কোষ থাকে, বিটা কোষ থাকে, ডেল্টা কোষ থাকে। তো এই যে আমাদের বিটা কোষ থেকে তোমার ইনসুলিন বেরোয়, আলফা কোষ থেকে তোমার কি বেরোয় বলতো? গ্লুকাগন বেরোয়, বুঝছো? আলফা কোষ থেকে গ্লুকাগন বেরোয়। এই গ্লুকাগন আবার ইয়েকে বাড়ায় দেয়, মানে তোমার কি বলে, গ্লুকাগনের কাজ কি জানো? গ্লুকাগনের কাজ হলো তোমার শর্করাকে বাড়ানো, বুঝছো? গ্লুকাগনের কাজ হলো শর্করাকে বাড়ানো। তো যাই হোক, এগুলো ইম্পর্টেন্ট না। এখন হচ্ছে এই যে গরু ছাগল তোর এসব মেরে ধুরে, তো এখান থেকে তোমার ইনসুলিন বের করা হয়তো। এখন এই ইনসুলিন দেখা যাচ্ছে যে লাখ লাখ গরু ছাগল মারলে মোটামুটি তোমার অল্প একটু হচ্ছে। এখন বলছে যে এরাম তো হতে থাকলে গরু ছাগল তো আর খাওয়া যাবে না ইনসুলিন। তো এখন কি করা হলো কি, তোমার গরু ছাগল মারাচ্ছে ব্যাকটেরিয়া মারা মানুষের কাছে আরামদায়ক মনে হয়। তো এই যে জিন প্রকৌশলের মাধ্যমে, জিন প্রকৌশল বুঝছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেই মাধ্যমে একটা ব্যাকটেরিয়ারে একটা অবলা একটা ব্যাকটেরিয়া ধরা হলো। ধরে ওর একটা প্লাজমিড নামক একটা ডিএনএ আছে, বুঝছো? প্লাজমিড বুঝছো? তো প্লাজমিড ডিএনএ বের করা হলো। বের করা হয়ে ডিএনএ এর অংশ কুচি করে কাটা হলো, করে কেটে ফেলা হলো। তো এখন এই ডিএনএ এর অংশ যে কেটে ফেলা হলো, কেটে এই যে ইনসুলিন, যেই যেই কোষ থেকে ইনসুলিন বের হয়, যেই যেই জিনটা ইনসুলিনের জন্য যায়, ওই জিনটারে এই জায়গাটায় লাগাই ফেলা হলো, মানে ওইটুক কেটে বাদ দিয়ে দেওয়া হলো, হয়ে ওইটা লাগাই দেওয়া হলো, বুঝছো? জি ভাইয়া। বুঝছো, ওইটা কেটে দেওয়া হলো আর এইটারে লাগাই দেওয়া হলো। তো ওইটা এইটারে যে লাগাই দিছে, বুঝছো, প্রথমে কাটছে কিসের মাধ্যমে? রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটছে আর লাইগেজ দিয়ে লাগাই দিছে। তো এই যে ওইটুক বাদ দিয়ে এইটুক লাগাই দিল, তার মানে কি, এই যে তোমার অগ্নাশয়ের যেই কোষের মাধ্যমে তোমার অনেক পরিমাণে, অগ্নাশয়ের যেই কোষের মাধ্যমে অনেক পরিমাণে কি হয় বলতো, অনেক মাধ্যমে ইনসুলিন তৈরি হয়। ওই ইনসুলিনের যেই জিন, এই জিনটা এখন তোমার এই ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে, বুঝছো? আচ্ছা। বোঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। এবার এবার এটারে ধরে আবার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দেওয়া হয়। এখন ব্যাকটেরিয়ারে প্রচুর পরিমাণে খাওয়ানো হয়, বাপ তুই খা, ও যা মন চাই খা। ও একটু মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে ব্যাকটেরিয়া, তাই খাওয়ানো হয়। ও যেরাম পরিবেশে থাকতে পছন্দ করে, ও একটু উষ্ণ উষ্ণ পরিবেশে থাকতে পছন্দ করে, ওখানেই রাখা হয়। আর ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে। এক রাত্রির মধ্যে দেখা যাচ্ছে লাখ লাখ ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নেয়, এক রাত্রির মধ্যে লাখ লাখ ব্যাকটেরিয়া, বুঝছো? কোটি কোটি ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া প্রচুর হ্যাঁ। পরিমাণে বংশবৃদ্ধি। তো এখন কথা হচ্ছে, হুম। এই যে প্রতিটা ব্যাকটেরিয়া তাদের এই যে জিনের মধ্যে যে ডিএনএ যে ব্যাপার স্যাপার গুলো আছে, ডিএনএ যে আমরা যে কেটে যে অপারেশন করে ইনসুলিনের ডিএনএ লাগাই রাখছি, তো প্রত্যেকটা বাচ্চা তার বাপ মার সূত্রে সেই ডিএনএ গুলো পাচ্ছে, বুঝছো? এই ডিএনএ গুলো পাওয়ার ফলে কি হচ্ছে বলতো, প্রত্যেকটা বাচ্চা ইনসুলিন তৈরি করতে যাচ্ছে। তো এই কারণে তোমার এই ব্যাকটেরিয়া তখন আস্তে আস্তে ইনসুলিন তৈরি করা শুরু করে দিল। আর ইনসুলিন তৈরি করা শুরু করলো, তাইলে কি হলো বলতো? তাহলে কি হলো, তাইলে আমাদের আর ইনসুলিনের অভাব হলো না। ওই ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে, আর প্রতিদিন ওরে আমরা পেরে ধরে ইনসুলিন কেটে কুটে নিতে পারছি। তাহলে আমার কথা হ্যাঁ ভাইয়া। বুঝছো, ইনসুলিন কিভাবে নিতে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, রক্ত রসে হ্যাঁ, কোন গ্যাসীয় পদার্থ নেই? রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নাই? এটা কনে পাইছো এই প্রশ্নটা? এই প্রশ্নটা আছে। কোথায় আছে? এটা হচ্ছে বইয়ের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে।
রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নাই, তাই তো? এখানে অপশন দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, অক্সিজেন 2। অক্সিজেন অবশ্যই আছে রক্তরসে, কার্বন ডাই অক্সাইডও আছে, এন্ড নাইট্রোজেনও আছে। তাইলে নাই কি? এই তিনটা অপশন যদি মিলে, যেটা মিলিনি ওইটাই হচ্ছে নাই। তা আমি বলি কি কি আছে। অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেনও আছে। এ ছাড়া আর কি আছে অপশনে বলো তো? আচ্ছা ভাই, সিএল এটা কি? ওই সিএল, আপনার সিএল মানে হচ্ছে ক্লোরিন, এটা নাই। আমি এটা ভাবছিলাম। আচ্ছা, বলো আর কোনো সমস্যা? উম না, পাঠালেন না আপনি কালকে, আর অঙ্কটাও বুঝাই দিলাম না। বাবা, আমি বুঝাই দেব। আমি যে কি পরিমাণে প্রেসারে থাকি, তোমরা তো তোমরা বোঝো না বাবা, বোঝো না। অল্প কও। বুঝাই দিবা না? আমি বুঝাই দিচ্ছি, আমি একটু পরেই দিচ্ছি। আমি যে কি কষ্টের মধ্যে আছি তোমাদের কি করে কব। কালকে কালকে শোনো শুধু। কালকে মনে করো 2টা 30 থেকে পড়ানো শুরু, আর পড়ানো শেষ হলো রাত 10টার সময়। তা এত পড়ান কেন? কি করবো, আমি ইচ্ছা করে পড়াতে চাই? আমার বাড়ির লোকও আমার পড়াতে দেয় না। আপনি বলবেন আমি ছোট মানুষ, পড়াতে পারি না? হ্যাঁ, তোমারে আগে বলি তাইলে এই কথাটা। না ভাইয়া, আমি তো আরো ছোট মানুষ। তারা আমার কাছে পড়ে সবাই আমার চাইতে 1-2 বছরের ছোট। 1-2 বছর ভাইয়া? আমরা তো আপনার থেকে 10 বছরের ছোট। হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের কেবলই হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, বলো বলো। না, এই মাত্র নিয়ে আসলে তো পড়তে পারতেন। 10 বছরের ছোট দেখছে। এই আমারে আমারে কি এতই বড় মনে হয়? আমার বয়স এবার মনে হয় কত হলো, 15-16।